পরবর্তী বার কাউন্সিল পরীক্ষা কিন্তু খুবই নিকটে, সম্ভবত এই বছরের ডিসেম্বর মাসে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে। আর কোনো কারণে যদি ডিসেম্বর মাসে নাও হয় তাহলে ২৬ সালের মার্চ এপ্রিলের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাবে। তা যারা আপনারা পরবর্তী বার কাউন্সিল পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে একটি ফৌজদারি মামলার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা করব। এবং আজকের ক্লাসে কিন্তু আমরা শুধু আলোচনাই করব না, পাশাপাশি একটি ফৌজদারি মামলার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে এখান থেকে, পাশাপাশি এখান থেকে কি কি ধরনের লিখিত পরীক্ষার প্রশ্ন থাকতে পারে সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তার মানে আমরা এই লেকচারের ভিতরে আপনাকে একই সাথে এমসিকিউর কিছু ডেমো কোশ্চেন দেখাবো, পাশাপাশি লিখিত পরীক্ষারও কিছু ডেমো কোশ্চেন দেখাবো। বিশেষ করে যারা নতুন পরীক্ষার্থী, যারা আগে কখনোই বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করেননি, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা বারবার পরীক্ষা দিয়েও অকৃতকার্য হচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের আজকের এই ক্লাসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই একই ক্লাসে আপনারা কিন্তু কিভাবে পড়তে হবে এবং আপনারা কিভাবে মনে রাখবেন এই বিষয়টা কিন্তু আপনারা খুব সহজে আয়ত্ত করতে পারবেন। তাহলে আমরা আলোচনাতে চলে যাচ্ছি। আমরা আজকে ফৌজদারি কার্যবিধির শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা করব এবং এই ফৌজদারি কার্যবিধির শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনার মধ্যে কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধির অর্ধেক পড়া হয়ে যাবে। তা আমি চলে যাই আলোচনাতে। যে দেখেন, একটা ফৌজদারি মামলা কয়টাভাবে স্টার্ট করা যায় এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। একটা ফৌজদারি মামলা দুইটাভাবে স্টার্ট করা যায়, একটা হচ্ছে যে সিআর কেস এবং আর একটা হচ্ছে যে জিআর কেস। সিআর কেসের ফুল মিনিং হচ্ছে যে কমপ্লেইন্ট রেজিস্টার কেস, অন্যদিকে জিআর কেসের ফুল মিনিং হচ্ছে যে জেনারেল রেজিস্টার কেস। সিআর কেসটা আমরা প্রথমে আলোচনা করব। দেখেন, সিআর মামলা কিন্তু ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করতে হয়। তাহলে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে একটা সিআর মামলা কোন কোন ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারে। ফৌজদারি কার্যবিধির ১৯০ ধারাতে আমাদেরকে বলে দিচ্ছে যে CMM/CJM, তার মানে হচ্ছে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারা সরাসরি একটা সিআর মামলা আমলে নিতে পারবে। তারপরে বলতেছে MM/ফার্স্ট ক্লাস, দ্যাট মিনস হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কি করতে পারবে, সরাসরি একটা সিআর মামলা আমলে নিতে পারবে। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে কিন্তু বর্তমানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হয়। তারপর আসি আমরা সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, তারাও একটা সিআর মামলা আমলে নিতে পারবে। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট সরাসরি কোনো সিআর মামলা আমলে নিতে পারবে না। তারা তখনই পারবে যখন তারা স্পেশালি এম্পাওয়ার্ড হবে। প্রশ্ন হচ্ছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিআর মামলা আমলে নিতে পারবে কিনা, এটার উত্তর কিন্তু আমাদের ১৯০ ধারার সাবসেকশন ৪-এ বলে দিছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটও কিন্তু একটা সিআর মামলা আমলে নিতে পারবে, কিন্তু উনি ওই সিআর মামলার বিচার করতে পারবে না। তাহলে এখন আমরা দেখব যে কোন কোন উৎসের উপরে ভিত্তি করে একটা সিআর মামলা আমলে নেওয়া যায়। আমাদেরকে ১৯০ ধারাতে বলে দিচ্ছে যে ৩টা উৎসের উপরে ভিত্তি করে একটা সিআর মামলা আমলে নেওয়া যাবে। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে যে নালিশের উপরে ভিত্তি করে একটা সিআর মামলা আমলে নেওয়া যাবে। নালিশ সম্পর্কে বিস্তারিত ফৌজদারি কার্যবিধির 4A বলে দিছে এবং সেখানে স্পষ্ট করে বলে দিছে যে পুলিশ রিপোর্ট কিন্তু নালিশের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। কিন্তু আদালত আলাদা করে পুলিশ রিপোর্টের উপরে ভিত্তি করেও কিন্তু কি করতে পারে, একটা সিআর মামলা আমলে নিতে পারে। এবং ৩ নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট তার নিজের বিশ্বাস ও জ্ঞান মতে ওনস মোশন অ্যান্ড সাসপিকশনের উপরে ভিত্তি করেও কিন্তু কি করতে পারবে, একটা সিআর মামলা আমলে নিতে পারবে। এখন আসি যে একটা সিআর মামলার ফাইলিং প্রক্রিয়া, ঠিক আছে, কিভাবে একটা সিআর মামলা দায়ের করতে হবে এবং দায়ের করার ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করতে হবে। দেখেন, ফৌজদারি কার্যবিধির ২০০ ধারাতে বলে দিছে একটা সিআর মামলা দায়েরের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সাহেব অবশ্যই বাদীকে এবং বাদীর যত উইটনেস আছে, সাক্ষী আছে, তাদেরকে কি করবে, পরীক্ষা করবে। এবং ২০০ ধারা অনুযায়ী এই ধরনের পরীক্ষা করা বাধ্যতামূলক, কিন্তু এটার এক্সেপশনও আছে। যদি অভিযোগটি লিখিত আকারে দায়ের করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষা করা বাধ্যতামূলক না। আবার যদি সরকারি কর্মচারী যদি কোনো অভিযোগ দায়ের করে তাহলে সেই ক্ষেত্রে
সেই ক্ষেত্রেও কিন্তু পরীক্ষা করা বাধ্যতামূলক না। বুঝতে পারছি কিনা? আচ্ছা, তা দেখেন যে ম্যাজিস্ট্রেট সাহেব কি করবে। ম্যাজিস্ট্রেট সাহেব হচ্ছে যে একটা সিআর মামলা আমলে নেওয়ার পূর্বে অবশ্যই কি করবে, অবশ্যই বাদীকে পরীক্ষা করবে। আচ্ছা, পরীক্ষা করার পরে ম্যাজিস্ট্রেট সাহেব সরাসরি সিআর মামলাটা আমলে নিতে পারে। আবার উনি কি করতে পারে, উনি এটা তদন্তের জন্য পাঠাই দিতে পারে। তদন্ত রিপোর্ট আসার উপরে, তদন্ত রিপোর্ট যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় সেটার উপরে বেস করে উনি কি করতে পারবে, মামলা আমলে নিতে পারবে। আবার ম্যাজিস্ট্রেটের কিন্তু পাওয়ারও আছে, ম্যাজিস্ট্রেট কিন্তু সরাসরি কি করতে পারবে, মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন ইস্যু অথবা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারবে। তাহলে আমরা দেখলাম যে ম্যাজিস্ট্রেট সাহেব এক্ষেত্রে কি করতে পারে, নানাবিধ কাজ করতে পারে। আচ্ছা, এখন আসি আমরা এই যে 200 ধারাতে যে মামলা ফাইলিং হলো, এই মামলা ফাইলিং যদি ভুল আদালতে দায়ের করা হয়, ভুল আদালতে যদি দায়ের করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রপার কোর্টে মামলাটা ফাইলিংয়ের জন্য ম্যাজিস্ট্রেট সাহেব এন্ডোর্স করে দিতে পারবে। 201 ধারাতে বলে দিছে যে যদি টেরিটোরিয়াল জুরিসডিকশনগত কোনো ভুল হয়ে থাকে, তার মানে আপনার যে মামলাটা এটা 19 নম্বর কোর্টে দায়ের করার কথা ছিল, কিন্তু আপনি এই মামলাটা ভুল করে 20 নম্বর কোর্টে দায়ের করে ফেলছেন, তখন 20 নম্বর আদালত কি করবে, ওই মামলাটা কি করবে, 19 নম্বর কোর্টে ফেরত পাঠাবে। তা এইটা হচ্ছে যে 201 ধারাতে বলে দিছে। আবার দেখেন এখানে আরও কিছু বিষয় আপনাদেরকে বুঝতে হবে, আরও কিছু। এই যে মামলা যখন ফাইলিং হলো, ফাইলিং হওয়ার পরে কিন্তু আসামির কিন্তু একটা অধিকার আছে, আসামি কিন্তু মামলা ট্রান্সফার করার জন্য আবেদন করতে পারবে। 191 ধারা, 192 ধারা এবং 193 ধারা, এই 3টা ধারাও আমাদেরকে কি করতে হবে, এই 3টা ধারাও কিন্তু আমাদেরকে আলাদা করে একটু বুঝতে হবে। একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। 191 ধারাতে আসামিকে একটা কি করা হয়েছে, আসামিকে একটা অধিকার দেওয়া হয়েছে। আসামি কি করতে পারবে, আসামি মামলা ট্রান্সফারের আবেদন করতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আসামি সব গ্রাউন্ডে মামলা ট্রান্সফারের আবেদনটা করতে পারবে না। আসামি কেবলমাত্র ম্যাজিস্ট্রেট যদি নিজের বিশ্বাস ও জ্ঞান মতে মামলা আমলে নেয়, তাহলে সেই ক্ষেত্রে আসামি কি করতে পারবে, সেই ক্ষেত্রে আসামি 191 ধারা অনুযায়ী মামলা ট্রান্সফারের আবেদন করতে পারবে। অন্যদিকে 192 ধারাতে যদি আমরা যাই, তাহলে 192 ধারাতেও কিন্তু মামলা ট্রান্সফারের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে সিএমএম সিজেএম তাদের অধস্তন আদালতগুলোর কাছে কি করতে পারবে, মামলা ট্রান্সফার করে দিতে পারবে। আবার দেখেন এখানে এই কথাটাও বলা হয়েছে, অনেকেই আমরা এই কথাটা স্কিপ করে চলে যাই। সিজেএম যদি ক্ষমতা দেয়, ঠিক আছে, কাকে, সে যদি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেয়, তার মানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে যদি ক্ষমতা দেয়, তখন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও কি করতে পারবে, তার অধস্তন আদালতের কাছে মামলা ট্রান্সফার করে দিতে পারবে। তাহলে সহজ কথা হচ্ছে যে সিএমএম সিজেএম তার অধস্তন আদালতগুলোর কাছে মামলা ট্রান্সফার করতে পারবে। আবার সিজেএম যদি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, যার বর্তমান নাম হচ্ছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে যদি ক্ষমতা দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও তার অধস্তন আদালতের কাছে মামলা ট্রান্সফার করতে পারবে। 193 ধারাতে আসবো একটু। 193 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে বলে দিছে যে দায়রা আদালত কি করতে পারবে না, দায়রা আদালত সরাসরি কোনো মামলা আমলে নিতে পারবে না। ঠিক আছে, দায়রা আদালত সরাসরি কোনো মামলা আমলে নিতে পারবে না। তাহলে দায়রা আদালত কখন মামলা আমলে নিতে পারবে, যখন ম্যাজিস্ট্রেট আদালত দায়রা আদালতের কাছে কোনো একটা মামলা ট্রান্সফার করে দিবে, তখনই কেবলমাত্র দায়রা আদালত মামলা আমলে নিতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে একটা গ্রাউন্ড, দায়রা আদালত কখন মামলা আমলে নিতে পারবে। আর একটা পয়েন্ট আছে এখানে যেটা আপনাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে, কিছু স্পেসিফিক মামলা আছে সেগুলো দায়রা আদালত ছাড়া অন্য কোনো আদালত আমলেই নিতে পারে না। তা সেটা আমাদের ফৌজদারি কার্যবিধির 480 ধারাতে বলে দিছে। তো ওই ক্ষেত্রেও কিন্তু কেবলমাত্র দায়রা আদালত ছাড়া অন্য আদালত যেহেতু মামলা আমলে নিতে পারতেছে না, সেই ক্ষেত্রে কিন্তু দায়রা আদালত কি করতে পারবে, সরাসরি মামলা আমলে নিতে পারবে। এছাড়া অন্য মামলাগুলোর ক্ষেত্রে, মানে স্পেশাল কেস ব্যতীত অন্য মামলাগুলোর ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালত যখন দায়রা আদালতের কাছে মামলা ট্রান্সফার করে দিবে, তখনই কেবলমাত্র দায়রা আদালত ওই মামলা আমলে নিতে পারবে। তা আমি একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাচ্ছি যে আমরা আসলে কি আলোচনা করতেছি আজকে। আমরা আসলে আলোচনা করতেছি আজকে একটা ফৌজদারি মামলা শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা দেখলাম যে একটা ফৌজদারি মামলা দুইটা ভাবে স্টার্ট করা যায়, একটা হচ্ছে সিআর কেস এবং আর একটা হচ্ছে জিআর কেস। আমরা সিআর কেস দিয়ে আমাদের আলোচনা আমরা শুরু করলাম এবং সেখানে আমরা দেখলাম যে সিআর মামলা কোন কোন ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারে। সেখানে আমরা দেখলাম যে
সিএমএম অবলিক সিজেএম এমএম অবলিক ফার্স্ট ক্লাস তারা সরাসরি মামলা আমলে নিতে পারে, সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস তারা স্পেশালি এম্পাওয়ার্ড হলে মামলা নিতে পারবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মামলা আমলে নিতে পারবে কিন্তু বিচার করতে পারবে না। এরপর আমরা মামলা ফাইলিং যেটা 200 ধারাতে বলে দিছে সেটা আমরা দেখলাম এবং সেখানে দেখলাম যে মামলা আমলে নেওয়ার পূর্বে ম্যাজিস্ট্রেট বাদী এবং তার সাক্ষীকে পরীক্ষা করবে, লিখিত অভিযোগ দায়ের করলে পরীক্ষা করার দরকার নাই এবং আমরা দেখলাম যে সরকারি কর্মচারী যদি তার কর্তব্য বা দায়িত্ব পালনকালে যদি কোনো সিআর মামলা দায়ের করে তাহলে সেই ক্ষেত্রে ওই সরকারি কর্মচারীকে পরীক্ষা করাও বাধ্যতামূলক না। এবং আমরা দেখলাম যে ম্যাজিস্ট্রেট সাহেব কি করতে পারবে, ম্যাজিস্ট্রেট সাহেব সরাসরি মামলা আমলে নিতে পারে, আবার তদন্তের জন্য কি করতে পারবে, পাঠাতে পারবে, পিবিআই তদন্তের জন্য পাঠাতে পারে, সিআইডির কাছে তদন্তের জন্য পাঠাতে পারে এবং ওই তদন্ত কমপ্লিট হওয়ার পরে যদি ম্যাজিস্ট্রেট দেখে যে আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে তাহলে সেই ক্ষেত্রে সে মামলা আমলে নিতে পারবে। আবার সে কি করতে পারবে, মামলা যদি দেখে যে সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় নাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে কি করতে পারবে, সেই ক্ষেত্রে কিন্তু সে ওই মামলাটাকে খারিজও করে দিতে পারবে। আচ্ছা, এই তদন্তের বাইরেও আর একটা তদন্তের বিধান আছে, সেটা হচ্ছে যে 202 ধারা। 202 ধারাতে কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারির জন্য আদেশ দান করতে পারে। 202 ধারা কিন্তু গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে জুডিশিয়াল ইনকোয়ারির জন্য আদেশ দান করতে পারে। আপনাদেরকে বুঝতে হবে যে এই জুডিশিয়াল ইনকোয়ারিটার আদেশ দানটা কে করতে পারবে এবং কারা কারা এই জুডিশিয়াল ইনকোয়ারিটা করতে পারবে। দেখেন, যে ম্যাজিস্ট্রেট মামলা আমলে নিছে সেই ম্যাজিস্ট্রেট নিজে জুডিশিয়াল ইনকোয়ারি করতে পারবে, তার অধস্তন অন্য কোনো ম্যাজিস্ট্রেটও কি করতে পারবে, জুডিশিয়াল ইনকোয়ারি করতে পারবে। তারপরে পুলিশকে কিন্তু ইনভেস্টিগেশন করার আদেশ দান করতে পারবে, ঠিক আছে। এবং তারপরে বলতেছে যে ম্যাজিস্ট্রেট অন্য কোনো অথরিটিকে, অন্য কোনো ব্যক্তিকেও জুডিশিয়াল ইনকোয়ারি করার জন্য আদেশ দান করতে পারে। তাহলে দেখেন 202 ধারাতে হচ্ছে জুডিশিয়াল ইনকোয়ারি হবে এবং এই জুডিশিয়াল ইনকোয়ারি করার পরে যদি দেখা যায় যে আসামির বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় নাই তাহলে সেক্ষেত্রে আদালত কি করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু আদালত ওই নালিশের যে পিটিশনটা সেই নালিশের পিটিশনটা কিন্তু আদালত কি করে দিতে পারবে, খারিজ করে দিতে পারবে। কিন্তু যদি দেখা যায় যে আসামির বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব 204 ধারা অনুযায়ী কি করবে, সমন ইস্যু করবে। আবার গ্রেপ্তারি পরোয়ানাও কি করতে পারবে, গ্রেপ্তারি পরোয়ানাও আবার ইস্যু করতে পারবে। তাহলে সমনও ইস্যু করতে পারবে, গ্রেপ্তারি পরোয়ানাও কি করতে পারবে, ইস্যু করতে পারবে। ম্যাজিস্ট্রেট সাহেব সমন ইস্যু করুক অথবা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করুক, যেটাই করুক না কেন, এক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি, যে কোর্ট ফি কাকে দিতে হবে। তার মানে এই যে সমন বা এই যে গ্রেপ্তারি পরোয়ানা, সমন বা গ্রেপ্তারি পরোয়ানা এইটা ইস্যু করার জন্য যে প্রসেস ফিটা, সেই প্রসেস ফিটা কাকে দিতে হবে, বাদীকে দিতে হবে। কোনো কারণে বাদী যদি এই প্রসেস ফি দিতে ব্যর্থ হয় তাহলে 204-এর সাবসেকশন 3 অনুযায়ী ওই মোকদ্দমাটা কিন্তু আবারও খারিজ হয়ে যাবে। এবার কিন্তু প্রশ্ন এসেছিল এখান থেকে, আমি আপনাদেরকে কিছু ডেমো কোশ্চেন দেখাবো। আমি এক একটা টপিক আলোচনা শেষে আমি আপনাদেরকে ডেমো কোশ্চেন দেখাবো। আমরা এখন বর্তমানে সিআর কেস আলোচনা করতেছি। সিআর কেস আলোচনা শেষ হয়ে গেলে এখান থেকে কি কি ধরনের এমসিকিউ কোশ্চেন আসতে পারে, এখান থেকে কি কি ধরনের রিটেনের প্রশ্ন আসতে পারে আমি আপনাদেরকে দেখাবো। সব ধরনের প্রশ্ন হয়তো আমি দেখাতে পারবো না, আমি 2-1টা দেখাবো জাস্ট ডেমো হিসেবে, 2-1টা আমি দেখাচ্ছি জাস্ট ডেমো হিসেবে আর কি। পরবর্তীতে যখন আপনারা আমাদের কোচিংয়ে ভর্তি হবেন, ক্লাস করবেন, তখন হয়তো বা আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছিলাম, আমরা যে আলোচনা করতেছিলাম সেই আলোচনাটা হচ্ছে যে সিআর কেস নিয়ে আমাদের আলোচনা চলতেছিল। সিআর কেসের ক্ষেত্রে আমরা যে বিষয়টা এখন আলোচনা করব সেটা হচ্ছে যে 205 ধারা, 205-এর সি, 205-এর ডাবল সি এবং 205-এর ডি, এই কয়েকটা ধারাও আমাদেরকে সিআর কেসের মধ্যে একটু পড়তে হবে, ঠিক আছে। দেখেন 205 ধারাতে বলতেছে, 205 ধারাতে বলতেছে কি, 205 ধারাতে বলতেছে যে ম্যাজিস্ট্রেট কোর্টে আসামির অনুপস্থিতিতে উকিলের মাধ্যমে হাজিরার বিধান, ঠিক আছে। ম্যাজিস্ট্রেট কোর্টে আসামির অনুপস্থিতিতে উকিলের মাধ্যমে হাজিরার বিধান আছে এবং যদি আসামি অসুস্থ থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা পিটিশন দায়ের করা যাবে 205 ধারাতে যে আসামির পরিবর্তে উকিলের মাধ্যমে হাজিরা দেওয়া যাবে,
ঠিক আছে? তা এই পিটিশনটার অ্যাকসেপ্ট করা বা না করাটা এটা সম্পূর্ণ কি আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। আচ্ছা, তারপর আমরা চলে যাব 205-এর সি, 205-এর ডাবল সি এবং 205-এর ডি। 205-এর সিতে দেখেন বলতেছে কি, 205-এর সিতে বলতেছে যে যে সকল মামলা এক্সক্লুসিভলি ট্রায়াবল বাই দ্য কোর্ট অফ সেশন, সেই সকল মামলা আমাদেরকে কি করতে হবে, কোর্ট অফ সেশনের কাছে পাঠিয়ে দিতে হবে। তার মানে যে সকল মামলা কেবলমাত্র দায়রা আদালত দ্বারা বিচারযোগ্য, সেই মামলাগুলো আমাদেরকে দায়রা আদালতের কাছে পাঠিয়ে দিতে হবে। তারপরে দেখেন 205-এর ডাবল সিতে বলতেছে যে সকল মামলা কেবলমাত্র সিএমএম এবং সিজেএম দ্বারা বিচারযোগ্য, সেই সকল মামলা আমাদেরকে কি করতে হবে, সেই সকল মামলা কিন্তু আমাদেরকে সিএমএম এবং সিজেএমের কাছে পাঠিয়ে দিতে হবে। বুঝতে পারছি কিনা? এরপরে চলে আসি 205 ধারা। 205 ধারাতে বলতেছে যে একই সাথে যদি একটা সিআর মামলা এবং জিআর মামলা দায়ের করা হয় তাহলে সেই ক্ষেত্রে ফলাফলটা কি হবে। দেখেন, যখন একই বিষয়ের উপরে একটা সিআর মামলা এবং জিআর মামলা দায়ের করা হবে তখন ম্যাজিস্ট্রেট সাহেব সিআর মামলাটাকে স্টপ করে রাখতে পারবে এবং পুলিশকে জিআর মামলার অধীনে রিপোর্ট দিতে বলবে। পুলিশ যদি জিআর মামলার অধীনে চার্জশিট দেয় তখন ম্যাজিস্ট্রেট সাহেব দুইটা মামলাকে একটা মামলা হিসেবেই গণ্য করবে। কিন্তু কোনো কারণে পুলিশ যদি চার্জশিট না দেয় তখন আবার যে সিআর মামলাটা স্টপ ছিল সেই সিআর মামলাটা আবার স্টার্ট করা হবে। তা এইটার আলোকে আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন দেখাবো, এখান থেকে কেমনভাবে প্রশ্ন আসতে পারে আমি দেখাবো। তাহলে আমরা যে এই যে আমরা সিআর কেসটা আলোচনা করলাম, তাহলে আমরা একটু দেখি যে সিআর কেস থেকে আমাদের কি ধরনের এমসিকিউ কোশ্চেন আসতে পারে। দেখেন, আমি খুব বেশি প্রশ্ন আসলে আলোচনা করতে পারবো না, তার কারণ হচ্ছে যে আমরা আজকে ফৌজদারি মামলা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করতে চাচ্ছি। জাস্ট আমি আপনাদেরকে দুই একটা ডেমো কোশ্চেন দেখাচ্ছি। দেখেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কমপ্লেইন কেসের কগনিজেন্স টেকিং স্টেজে ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে তার কোনো এখতিয়ার নেই তখন নিম্নের কোন আদেশটি সঠিক। আমি প্রশ্নটা আবারও পড়তেছি। দেখেন, একটি কমপ্লেইন কেস এর কগনিজেন্স টেকিং স্টেজে ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে তার কোনো এখতিয়ার নেই তখন নিম্নের কোন আদেশটি সঠিক। অপশন কতে আছে কমপ্লেইন সরাসরি রিজেক্ট করা, অপশন খতে আছে উপযুক্ত আদালতে পেশের জন্য কমপ্লেইনটি ফেরত পাঠানো, অপশন গতে আছে 203 ধারায় কমপ্লেইনটি ডিসমিস করা, অপশন ঘতে আছে আসামি যদি উপস্থিত থাকে তাকে রিলিজ করা। তো আমরা একটু আগেই দেখতে পেলাম যে ম্যাজিস্ট্রেট যদি দেখে যে কোনো একটা মামলা আমলে নেওয়ার তার এখতিয়ার নাই, ঠিক আছে, এবং এখানে মূলত টেরিটোরিয়াল জুরিসডিকশনটা হচ্ছে আসলে ফ্যাক্টর, ঠিক আছে, তা সেই ক্ষেত্রে 201 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট সাহেব কী করবে, উপযুক্ত আদালতে পেশের জন্য কমপ্লেইনটি ফেরত পাঠাবে। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে খ। আচ্ছা, আমি পরবর্তী আর একটা প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন, পরবর্তী আর একটা প্রশ্ন, নালিশি দরখাস্ত গ্রহণকালে নালিশকারীকে পরীক্ষা করা একজন ম্যাজিস্ট্রেটের জন্য ক স্বেচ্ছাধীন, খ নির্দেশমূলক, গ বাধ্যতামূলক, ঘ বৈষম্যমূলক। আপনারা সবাই জানেন যে নালিশি দরখাস্ত গ্রহণকালে নালিশকারীকে পরীক্ষা করা একজন ম্যাজিস্ট্রেটের জন্য হচ্ছে যে বাধ্যতামূলক। বুঝতে পারছি কিনা? আচ্ছা, দেখেন, এরপর আমি আরও একটা প্রশ্ন আমি একটু আলোচনা করতেছি। দেখেন, ফৌজদারি কার্যবিধির 190-এর 1 ধারা অনুযায়ী সিআর মামলা সরাসরি আমলে নিতে পারে কোন ম্যাজিস্ট্রেট। অপশন ক সিএমএম অবলিক সিজেএম অবলিক এমএমএম, অপশন খ সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস, অপশন গ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, অপশন ঘ ক এবং গ উভয়ই। দেখেন, এই প্রশ্নে কিন্তু একটু প্যাচ দিয়ে দেওয়া হয়েছে। প্রশ্নটা খুবই সহজ। আমরা জানি যে সিএমএম, সিজেএম, এমএম এবং ফার্স্ট ক্লাস তারা কি করতে পারে, তারা সবাই সরাসরি একটা সিআর মামলা আমলে নিতে পারে, তাই না? তাহলে দেখেন এখানে উত্তর কোনটা হবে, উত্তরটা হবে হচ্ছে ঘ, কারণ অপশন কতে আছে কি সিএমএম আছে, সিজেএম আছে, এমএম আছে, আবার গতে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে, এই কারণে কিন্তু ক এবং গ উভয়ই উত্তরটা হবে। বুঝতে পারছি কিনা? আচ্ছা, আমরা একটু সিআর কেস থেকে লিখিত প্রশ্ন, সিআর কেস থেকে লিখিত প্রশ্ন কেমন আসতে পারে সেটাও আমরা একই সাথে
দেখব। দেখেন একটা কমন কোশ্চেন আসতে পারে, সিআর কেস ও জিআর কেসের মধ্যে পার্থক্য আসতে পারে। সিআর কেস এবং জিআর কেসের মধ্যে যদি পার্থক্য আসে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই যে জিআর কেসটা আলোচনা করার পরে আপনারা এই প্রশ্নের অ্যান্সারটা খুব ভালো দিতে পারতেন। আমি তারপরে দেখেন বলে দিচ্ছি, সিআর কেস আর জিআর কেসের মধ্যে কমন কিছু পার্থক্য। সিআর মামলা ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করতে হয়, জিআর মামলা হচ্ছে পুলিশের নিকট দায়ের করতে হয়। সিআর মামলা আমলযোগ্য এবং আমল অযোগ্য উভয় অপরাধের ক্ষেত্রেই কি করতে হয়, সিআর মামলা দায়ের করা যায়। জিআর মামলার ক্ষেত্রে শুধুমাত্র আমরা কি করতে পারবো, আমলযোগ্য অপরাধের ক্ষেত্রেই শুধুমাত্র আমরা কি করতে পারবো, আমলযোগ্য অপরাধের ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র আমরা সিআর মামলা দায়ের করতে পারবো। ফৌজদারি কার্যবিধির 205-এর যে ঘ আমরা পড়লাম, সেই 205-এর ঘ থেকে কিন্তু আপনাদের একটা গুরুত্বপূর্ণ প্রবলেমেটিক কোশ্চেন আসতে পারে। আবার এখান থেকে কিন্তু থিওরিটিক্যাল প্রশ্নও কিন্তু আসতে পারে। তা আমি 205-এর ঘর আলোকে আমি একটা প্রশ্ন স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 205-এর যে ঘটা সেটা আপনারা একটু দেখেন। একই অপরাধ বিষয়ে নালিশি মামলা এবং পুলিশের তদন্ত চলমান থাকলে ম্যাজিস্ট্রেট কি পদ্ধতি অনুসরণ করতে পারে। ঠিক আছে, আমরা একটু আগেই পড়লাম যে একই অপরাধ বিষয়ে নালিশি মামলা এবং পুলিশি তদন্ত চলমান থাকলে ম্যাজিস্ট্রেট 205-এর ঘ দ্বারা অনুসরণ করবে। এবং এখানে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে কি, যে ম্যাজিস্ট্রেট সাহেব কি করবে, ম্যাজিস্ট্রেট সাহেব জিআর মামলার অধীনে তদন্ত রিপোর্ট জমা দিতে বলবে এবং ম্যাজিস্ট্রেট সাহেব যদি দেখে যে এখানে চার্জশিট দেওয়া হয়েছে তাহলে দুইটা মামলাকে একটা মামলা হিসেবেই গণ্য করা হবে। কিন্তু জিআর মামলাতে যদি চার্জশিট না দেওয়া হয় বা জিআর মামলাতে যদি কোনো একজন আসামির বিরুদ্ধে যদি ফাইনাল রিপোর্ট দেওয়া হয় তখন কিন্তু আবার সিআর মামলাটা চলবে। আচ্ছা, এখন আমরা একটু দেখি 205-এর ঘ থেকে প্রবলেমেটিক কোশ্চেন আমাদের কেমন আসতে পারে। 205-এর ঘ থেকে আমাদের প্রবলেমেটিক কোশ্চেন কেমন আসতে পারে সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো। এ দুইজন আসামির বিরুদ্ধে চুরির অপরাধের জন্য প্রাথমিক তথ্য বিবরণী দাখিল করে। এক সপ্তাহ পর এ এর স্বামী বি একই ঘটনার বর্ণনায় ম্যাজিস্ট্রেট আদালতে পূর্বের দুইজন সহ মোট 4 জন আসামির বিরুদ্ধে নালিশ দাখিল করে। ম্যাজিস্ট্রেট উক্ত নালিশের বিষয়ে কিভাবে অগ্রসর হবে। একটু আগে আমরা 205-এর ঘটা আলোচনা করেছিলাম, আপনাদের সবার মনে আছে। এবং এই 205-এর ঘতে যে প্রবলেমেটিক কোশ্চেনটা আমি স্ক্রিনে দিয়েছি সেটা আমি আপনাদেরকে এখন বোঝাবো। আপনারা আবার একটু প্রশ্নটা ভালো করে দেখেন। এ দুইজন আসামির বিরুদ্ধে চুরির অপরাধের জন্য প্রাথমিক তথ্য বিবরণী দাখিল করছে। তার মানে এ কি করছে, দুইজন আসামির বিরুদ্ধে কি করছে, জিআর মামলা দায়ের করছে। এক সপ্তাহ পর এর স্বামী বি একই ঘটনার বর্ণনায় ম্যাজিস্ট্রেট আদালতে পূর্বের 2 জন সহ মোট 4 জন, তার মানে নতুন করে আরো 2 জনকে সিআর মামলার মধ্যে ঢুকাইছে। তাহলে পূর্বের 2 জন সহ মোট 4 জন আসামির বিরুদ্ধে নালিশ দাখিল করে। ম্যাজিস্ট্রেট উক্ত নালিশের বিষয়ে কিভাবে অগ্রসর হবে। দেখেন আমরা উত্তরটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং প্রবলেম কোশ্চেন আপনারা কিভাবে সলভ করবেন সেটাও আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। দেখেন এখানে আপনারা প্রথমে ঘটনাটা উল্লেখ করতে পারেন, এরপরে ইস্যুটা কি, ইস্যুটা হচ্ছে যে মূল যে বিচার্য বিষয়। তা আমাদের এই ফ্যাক্টে মূল বিচার্য বিষয় কি, মূল বিচার্য বিষয় হচ্ছে যে ম্যাজিস্ট্রেট উক্ত নালিশের বিষয়ে কিভাবে অগ্রসর হবে। এবং এরপর আমরা সিদ্ধান্ত দিয়েছি। সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফৌজদারি কার্যবিধির 205-এর যে ঘ সেই ধারাটা আমাদেরকে প্রথমে ব্যাখ্যা করতে হবে। এবং 205-এর ঘতে দেখেন আমরা এখানে উত্তরে দেখতে পাচ্ছি যে পুলিশ রিপোর্ট ব্যতীত অন্য কোনোভাবে রুজুকৃত মামলার অনুসন্ধান বা বিচার চলাকালে যদি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট দৃষ্টিগোচর করা হয় যে তার আদালতে অনুসন্ধান বা বিচারাধীন অপরাধটি সম্পর্কে একটি পুলিশি তদন্ত চলছে, তখন উক্ত ম্যাজিস্ট্রেট তার দ্বারা পরিচালিত অনুসন্ধান বা বিচার কার্যক্রম স্থগিত রাখবেন এবং উক্ত বিষয় সম্পর্কে তদন্তকারী পুলিশ অফিসারের রিপোর্ট তলব করবেন। তাহলে দেখেন, তাহলে এই ঘটনাটা মূলত কি হবে, মূলত সিআর মামলাটা স্টপ থাকবে এবং জিআর মামলা অনুযায়ী ম্যাজিস্ট্রেট সাহেব কি চাইবে, ম্যাজিস্ট্রেট সাহেব রিপোর্ট দিতে বলবে এবং সেই রিপোর্টে যদি চার্জশিট থাকে তাহলে তো দুইটা মামলা একটা মামলা হিসেবেই গণ্য হবে। আর যদি ফাইনাল রিপোর্ট দেওয়া হয় তাহলে পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের কাছে যে সিআর মামলাটা স্টপ করা ছিল সেই মামলাটা কিন্তু আবারও স্টার্ট হয়ে যাবে। তাহলে আমরা সিআর মামলা আলোচনা করলাম, এখন হচ্ছে আমরা জিআর মামলাতে চলে যাব। জিআর মামলাতে আমরা চলে যাব। জিআর মামলার ফুল মিনিং হচ্ছে যে জেনারেল রেজিস্ট্রার কেস।
ঠিক আছে, আমলযোগ্য অপরাধের ক্ষেত্রেই কেবলমাত্র জিআর মামলা দায়ের করতে হয় এবং প্রত্যেকটা জিআর মামলা এজাহার এবং এফআইআর দায়েরের মাধ্যমে কি হয়, শুরু হয়। তাহলে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে এজাহার কাকে বলে, এফআইআর কাকে বলে। তাহলে আমি প্রথমে আপনাদেরকে এজাহার বা এফআইআর দায়েরের পদ্ধতিটা সম্পর্কে বলবো। দেখেন, ফৌজদারি কার্যবিধির 154 ধারাতে এজাহার এবং এফআইআর দায়েরের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এই ফৌজদারি কার্যবিধির 154 ধারাতে বলা হয়েছে যে আমলযোগ্য অপরাধ সম্পর্কে পুলিশের কাছে ইনফরমেশন দিতে হবে। তা যখন আপনার বাসায় বা আপনার এলাকায় কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হবে তখন আপনি কি করবেন, তখন আপনি পুলিশের কাছে গিয়ে ইনফরমেশন দিবেন, পুলিশ সেটা সংক্ষিপ্ত আকারে লিখবে, লেখার পরে আপনাকে পড়ে শোনাবে, এরপরে আপনি সাইন করবেন, এরপরে সেই পুলিশ সদস্য সাইন করবে। এটাকে আমরা বলবো হচ্ছে যে এজাহার। এজাহার এবং এফআইআর এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো এই এজাহারটা যখন গভর্নমেন্টের যে প্রেসক্রাইব ফর্ম আছে সেই ফর্মে যখন লিপিবদ্ধ করা হবে তখন সেটাকে আমরা বলবো কি, তখন সেটাকে আমরা বলবো যে এফআইআর। এফআইআর এর যে ফুল মিনিং সেটা হচ্ছে যে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এখন প্রশ্ন হচ্ছে যে সিআরপিসিতে এফআইআর এর সংজ্ঞা দেওয়া হয়েছে কিনা। দেখেন, সিআরপিসির 154 ধারাতে কিন্তু এফআইআর দায়েরের পদ্ধতি বলা হয়েছে এবং আমরা দেখলাম যে পুলিশের কাছে ইনফরমেশন দিলে পুলিশ লিখবে, লেখার পরে কি করা হবে, পড়ে শোনাবে, পড়ে শোনানোর পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে গভর্নমেন্টের যে প্রেসক্রাইব ফর্ম আছে বিপি ফর্ম নং 27 সেটাতে লিপিবদ্ধ করলে ওটা এফআইআর হয়ে গেল। বাট সিআরপিসিতে কিন্তু এফআইআর এর কোনো ডেফিনেশন দেওয়া হয়নি। তাহলে এখন প্রশ্ন থাকতে পারে যে এই যে এফআইআর এর ডেফিনেশন এটা কোন আইন থেকে আসলো। দেখেন, এই এফআইআর এর ডেফিনেশনটা আসছে হচ্ছে যে পিআরবি থেকে। পিআরবি এফআইআর এর ডেফিনেশনটা আসছে কোথা থেকে, এফআইআর এর ডেফিনেশনটা আসছে কিন্তু পিআরবি থেকে। পিআরবির যে 243 নম্বর যে রেগুলেশন, সেই 243 নম্বর রেগুলেশনে কিন্তু আপনাদেরকে বলে দিছে যে এফআইআর কাকে বলে। দেখেন, সেখানে বলা হয়েছে যে পুলিশের কাছে প্রথম যে ইনফরমেশনটা প্রদান করা হবে, পুলিশের কাছে প্রথম যে ইনফরমেশনটা প্রদান করা হবে সেটাকেই আমরা কি বলবো, সেটাকেই হচ্ছে আমরা এফআইআর বলবো। বুঝতে পারছি কিনা। তাহলে দেখেন, সাধারণত পুলিশের কাছে প্রথম যে ইনফরমেশনটা দেওয়া হবে সেটাকে এফআইআর বলা হবে, কিন্তু এখানে প্রশ্ন থাকে যে পুলিশের কাছে যে প্রথম যে ইনফরমেশনটা দেওয়া হলো সেটা যদি মিথ্যা হয়, সেটা যদি ভেগ হয়, সেটা যদি ইনকমপ্লিট হয়, আনট্রু হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সেকেন্ড ইনফরমেশন বা সেক্ষেত্রে থার্ড ইনফরমেশন এফআইআর হিসেবে গণ্য হতে পারবে কিনা। তা দেখেন, এক্ষেত্রে উচ্চতর আদালত একেবারে স্পষ্ট ডিসিশন দিয়ে দিছে। সেটা হচ্ছে কি, যে প্রথম ইনফরমেশন যদি মিথ্যা হয় বা প্রথম ইনফরমেশন যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে সেকেন্ড থার্ড ইনফরমেশনও এফআইআর হিসেবে গণ্য হতে পারে। কথা কি বুঝতে পারছি? প্রথম ইনফরমেশন যদি মিথ্যা হয়, প্রথম ইনফরমেশন যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে সেকেন্ড থার্ড ইনফরমেশনও কি হতে পারবে, এফআইআর হিসেবে গণ্য হতে পারবে। কিন্তু সাধারণ সেন্সে পুলিশের কাছে যে ইনফরমেশনটা প্রথমে আসবে তার মানে হচ্ছে ফার্স্ট ইন পয়েন্ট অফ টাইম। সাধারণ সেন্সে পুলিশের কাছে প্রথম যে ইনফরমেশনটা আসবে সেটাকেই আমরা কি বলবো, এফআইআর বলবো। বুঝতে পারছি কিনা। কিন্তু প্রথম ইনফরমেশন যদি মিথ্যা হয় তাহলে পরবর্তীতে সেকেন্ড ইনফরমেশনটা কি হতে পারে, এফআইআর হিসেবে গণ্য হতে পারে। কিন্তু এক্ষেত্রে আরেকটা আরেকটা প্রশ্ন মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন মাথার মধ্যে রাখতে হবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে যদি এমন হয় যে একটা ভুল ইনফরমেশন এফআইআর হিসেবে এন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে, তখন কিন্তু পরবর্তীতে কিন্তু সেই এফআইআরটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না। এফআইআর হিসেবে যদি এন্ট্রি হয়ে যায়, কোনো একটা ইনফরমেশন যদি এফআইআর হিসেবে এন্ট্রি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এফআইআরটাকে আর চেঞ্জ করার সুযোগ নাই। বুঝতে পারছি কিনা। তাহলে দেখেন, জিআর মামলাটা কিন্তু এফআইআর এর মাধ্যমে স্টার্ট হচ্ছে। এখন একটা জিআর মামলা যখন এফআইআর এর মাধ্যমে স্টার্ট হবে তখন পরবর্তী প্রসিডিউরটা কি, পরবর্তী প্রসিডিউর হচ্ছে যে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করবে। ঠিক আছে, পুলিশ যখন ইনভেস্টিগেশন শুরু করবে, এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে কিনা। উত্তর হচ্ছে যে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া কি করতে পারবে,
অনুমতি ছাড়া কিন্তু ইনভেস্টিগেশন করতে পারবে এবং পুলিশ ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে ঘটনাস্থলে যেতে পারবে, আবার কাউকে কি করতে পারবে, কাউকে থানায়ও ডাকতে পারবে। ফৌজদারি কার্যবিধির 160 ধারাতে বলে দিছে যে তদন্তের স্বার্থে পুলিশ ঘটনাস্থলে যেতে পারবে, আবার কি করতে পারবে, কাউকে থানায়ও ডাকতে পারবে। পুলিশ ঘটনাস্থলে যাক অথবা কাউকে থানায় ডাকুক, পুলিশের ইনভেস্টিগেশন করার পরে পুলিশ কি করবে, একটা স্টেটমেন্ট রেডি করবে। এটাকে আমরা বলি 161 ফৌজদারি কার্যবিধির 161 ধারা অনুযায়ী পুলিশ কি করবে, পুলিশ একটা স্টেটমেন্ট তৈরি করবে। ঠিক আছে, এটাকে আমরা পুলিশ স্টেটমেন্ট বলি। এই পুলিশ স্টেটমেন্টের কাজ কি? এই পুলিশ স্টেটমেন্টের কাজ হচ্ছে যে প্রত্যক্ষদর্শী যারা, দ্য পারসন হু আর ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ দ্য ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টেন্সেস অফ দ্য কেস, যে সমস্ত ব্যক্তিরা ওই ঘটনা নিজের চোখে দেখেছে, তাদের কাছ থেকে পুলিশ কি করবে, তাদের কাছ থেকে পুলিশ স্টেটমেন্ট নিবে। ঠিক আছে, পুলিশ যখন প্রশ্ন করবে প্রত্যক্ষদর্শীদের, প্রত্যক্ষদর্শীরা পুলিশের প্রশ্নের উত্তর দিবে, কিন্তু তারা আবার এমন কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য না যে প্রশ্নের উত্তর দিলে তারা নিজেরাও আলাদা একটা ক্রিমিনাল লায়াবিলিটির মধ্যে জড়িয়ে যাবে। তাহলে ফৌজদারি কার্যবিধির 161 ধারা আমরা দেখলাম, এক্ষেত্রে পুলিশের স্টেটমেন্টের কথা বলা আছে। এরপর আমরা যাব 162 ধারাতে। 162 ধারাতে আবার বলে দিছে পুলিশের স্টেটমেন্টে সাক্ষীর কোনো সাইন থাকবে না, তার মানে সাক্ষীরা পুলিশের স্টেটমেন্টে সাইন করবে না। 162 ধারাতে আরও বলা হয়েছে যে পুলিশ স্টেটমেন্টের সাধারণত কোনো এভিডেন্সিয়ারি ভ্যালু নাই, সাধারণত পুলিশ স্টেটমেন্টের কোনো এভিডেন্সিয়ারি ভ্যালু নাই। এইটার আবার ব্যতিক্রম আছে। এইটার আবার ব্যতিক্রম কি? এটার ব্যতিক্রম হচ্ছে যে এভিডেন্স অ্যাক্টের 27 ধারা এবং 32-এর 1 ধারা, তার মানে এভিডেন্স অ্যাক্টের 27 ধারা এবং 32-এর 1 ধারার ক্ষেত্রে পুলিশ স্টেটমেন্টের এভিডেন্সিয়ারি ভ্যালু আছে। আচ্ছা, আর একটা ম্যাটার আছে এখানে, আর একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে যে যদি আসামি পক্ষের লয়ার কি করতে পারবে, আসামি পক্ষের লয়ার কিন্তু পুলিশ স্টেটমেন্টের উপরে কিন্তু জেরা করতে পারবে। বুঝতে পারছি কিনা? আসামি পক্ষের লয়ার কিন্তু পুলিশ স্টেটমেন্টের উপরে জেরা করতে পারবে। তার মানে সাক্ষীরা পুলিশ স্টেটমেন্টে যে বক্তব্য দিছে, পরবর্তীতে মামলাটা যখন ট্রায়ালে যাবে, সাক্ষ্য প্রমাণের জন্য যাবে, তখন যদি সাক্ষীরা ভিন্ন কোনো বক্তব্য দেয়, তখন কিন্তু এভিডেন্স অ্যাক্টের 145 ধারাতে আবার বলে দিছে যে আসামি পক্ষের উকিল সে ওই পুলিশ স্টেটমেন্টের উপরে জেরা করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে পুলিশ স্টেটমেন্টে সাক্ষীর কোনো সাইন থাকবে না, পুলিশ স্টেটমেন্টের এভিডেন্সিয়ারি ভ্যালু নাই এবং পুলিশ স্টেটমেন্টের উপরে আসামি পক্ষের উকিল জেরা করতে পারবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, দেখেন পুলিশ এই ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে পুলিশ কিন্তু রিমান্ডের জন্য আবেদন করতে পারে। ফৌজদারি কার্যবিধির 167 ধারাতে রিমান্ডের কথা বলা হয়েছে। ঠিক আছে, রিমান্ডের জন্য আবেদন করতে পারবে। সেখানে রিমান্ড শব্দটা কিন্তু ব্যবহার করা হয়নি, REMAND, এই যে রিমান্ড শব্দটা, এটা কিন্তু ফৌজদারি কার্যবিধির 167 ধারার কোথাও ব্যবহার করা হয়নি। কিন্তু ফৌজদারি কার্যবিধির 167 ধারা অনুযায়ী, ফৌজদারি কার্যবিধির 167 ধারা অনুযায়ী পুলিশ রিমান্ডের জন্য আবেদন করতে পারে। ঠিক আছে, সেখানে স্পষ্ট করে বলে দিছে যে ফৌজদারি কার্যবিধির 61 ধারা অনুযায়ী পুলিশ যদি 24 ঘন্টার মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করতে না পারে, তাহলে পুলিশ কি করতে পারবে, রিমান্ডের জন্য আবেদন করতে পারবে। পুলিশ কি করতে পারবে, রিমান্ডের জন্য আবেদন করতে পারবে। এবং এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সাহেব সর্বমোট কতদিন রিমান্ডের আবেদন মঞ্জুর করবে? এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সাহেব সর্বমোট 15 দিন রিমান্ডের আবেদন মঞ্জুর করবে। বুঝতে হবে কিন্তু 15 দিন রিমান্ডের আবেদন মঞ্জুর করবে। ফৌজদারি কার্যবিধির 167 ধারাতে রিমান্ড শব্দ নাই, তাহলে রিমান্ড শব্দটা ব্যবহার করা হয়েছে ফৌজদারি কার্যবিধির 344 ধারাতে। তাহলে ফৌজদারি কার্যবিধির 344 ধারাতে যে রিমান্ড শব্দটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু একটু পার্থক্য আছে 167-র সাথে। ঠিক আছে, সেটা আমি জাস্ট এক বাক্যে বলে দিচ্ছি, ডিটেলসে আলোচনা করার সময় নাই। এক বাক্যে যদি বলে দিই আমরা, তাহলে দেখেন ফৌজদারি কার্যবিধির 167 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট সর্বমোট 15 দিন রিমান্ডের আবেদন মঞ্জুর করতে পারবে। অন্যদিকে ফৌজদারি কার্যবিধির 344 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট কি করতে পারবে, একটানা 15 দিন রিমান্ডের আবেদন মঞ্জুর করতে পারবে। তাহলে একটাতে সর্বমোট শব্দ ব্যবহার করা হয়েছে 167 ধারাতে, আর একটাতে হচ্ছে 344 ধারাতে কি হয়েছে, একটানা শব্দ ব্যবহার করা হয়েছে। এটাই কিন্তু এখানে মূল বিষয়। বুঝতে পারছি কিনা? দেখেন এই যে রিমান্ডে নিল, রিমান্ডে নেওয়ার পরে কি হবে,
রিমান্ডে নেওয়ার পরে তো জানেনই কি হয়, রিমান্ডে নেওয়ার পরে ধোলাই করে আসামিরে ধোলাই করলে আসামি কি হয়, তখন সে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য প্রস্তুত হয়। এবং ফৌজদারি কার্যবিধির 164 ধারাতে দোষ স্বীকারমূলক জবানবন্দির কথা বলা আছে। সেখানে বলা হয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট তারা সরাসরি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিতে পারবে। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যদি স্পেশালি এম্পাওয়ার্ড হয় তাহলে সেই ক্ষেত্রে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটও দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিতে পারবে। থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার কোনো সুযোগ নাই এবং পুলিশও দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিতে পারবে না। তাহলে জিয়ার মামলাতে আমরা কয়েকটা বিষয় দেখলাম যে জিয়ার মামলা স্টার্ট হওয়ার পরে পুলিশ ইনভেস্টিগেশন করতেছে, পুলিশ রিমান্ডের জন্য আবেদন করলো এবং আমরা দেখলাম যে আসামি ম্যাজিস্ট্রেটের কাছে কি করলো, ম্যাজিস্ট্রেটের কাছে আসামি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল। আচ্ছা, এখানে আরও কিছু বিষয় আছে। পুলিশ কিন্তু 165 এবং 166 ধারা অনুযায়ী কিন্তু তল্লাশি চালাইতে পারবে, সার্চ করতে পারবে। বুঝতে পারছি কিনা? এখন দেখেন আমাদেরকে মেন জিনিসটা বুঝতে হবে। মেন জিনিসটা হচ্ছে যে এই যে পুলিশ ইনভেস্টিগেশন করলো, এই ইনভেস্টিগেশনের মূল পারপাসটা কি, মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে যে পুলিশকে একটা রিপোর্ট সাবমিট করতে হবে। পুলিশকে কি করতে হবে? পুলিশকে হচ্ছে একটা রিপোর্ট সাবমিট করতে হবে এবং এই যে পুলিশ যে রিপোর্টটা সাবমিট করবে এই রিপোর্টের মধ্যে কিন্তু দুইটা পার্ট আছে। পুলিশ কিন্তু চার্জশিটও দিতে পারে, আবার পুলিশ কিন্তু ফাইনাল রিপোর্ট দিতে পারে। পুলিশ যদি চার্জশিট দেয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? পুলিশ যদি চার্জশিট দেয় তাহলে সেই ক্ষেত্রে মামলাটা কি হবে? মামলাটা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দিতে হবে বিচারের জন্য। আর অন্যদিকে যদি পুলিশ ফাইনাল রিপোর্ট দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি করা হবে? সেই ক্ষেত্রে কিন্তু আসামিকে মুক্তি দেওয়ার বিধান আছে, মুক্তি। ঠিক আছে? ফৌজদারি কার্যবিধির 169 ধারাতে বলে দিছে, ফৌজদারি কার্যবিধির 169 ধারাতে বলে দিছে যে যদি পুলিশ ফাইনাল রিপোর্ট সাবমিট করে তার মানে তদন্ত করার পরে যদি পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য প্রমাণ যদি না পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করতে পারবে? আসামিকে রিলিজ দিতে পারবে, তার মানে হচ্ছে মুক্তি দিতে পারবে। রিলিজ শব্দের বাংলা যে অর্থ সেটাকে হচ্ছে মুক্তি বলতেছে। দেখেন এখানে কিন্তু শব্দগত অনেক ঝামেলার মধ্যে আপনারা পড়তে পারেন। অ্যাকুইটাল মানে হচ্ছে যে খালাস, ডিসচার্জ মানে হচ্ছে অব্যতি, রিলিজ মানে হচ্ছে কি? মুক্তি। তো এই শব্দগুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে? ভালোভাবে আয়ত্তের মধ্যে রাখতে হবে। আচ্ছা, আমরা সিআর কেস আর জিআর কেস আমরা আলোচনা করলাম। এখন আমরা একটু দেখব যে জিআর কেস থেকে আমাদের কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। আসলে কি কি ধরনের প্রশ্ন বলতে যা আলোচনা করছি এগুলোর থেকে যে কোনো ধরনের প্রশ্নই আসতে পারে, কিন্তু আমি জাস্ট দুই একটা ডেমো কোশ্চেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে আপনাদের জন্য বিষয়টা বুঝতে একটু সহজ হয়। আচ্ছা, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের কোন ধারার বিধান অনুযায়ী একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত কাজ করতে পারেন? আমি যে প্রশ্নটা বলছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের কোন ধারার বিধান অনুযায়ী একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত কাজ করতে পারেন? দেখেন এখানে অপশন কতে আমরা 156 ধারা দিয়েছি, অপশন খতে 157 ধারা দিয়েছি, অপশন গতে 158 ধারা দিয়েছি, অপশন ঘতে আমরা 159 ধারা দিয়েছি। তাহলে এখানে উত্তর কোনটা হবে? দেখেন আমার লেকচারের মধ্য থেকে আপনারা উত্তরটা জানেন যে উত্তর হবে 156 ধারা। তারপরে দেখেন যে এফআইআর কার নিকট দায়ের করা যায়? এফআইআর কার নিকট দায়ের করা যায়? ক হচ্ছে স্থানীয় ম্যাজিস্ট্রেট, খ হচ্ছে বিচারিক আদালত, গ হচ্ছে স্থানীয় থানা, ঘ হচ্ছে কোনোটি নয়। উত্তরটা হবে কি? এফআইআর হচ্ছে স্থানীয় থানার নিকট দায়ের করতে হয়। আপনারা জানেন যে এফআইআর হচ্ছে পুলিশের কাছে, তার মানে যে জায়গায় অপরাধ সংঘটিত হয়েছে সেই এলাকার যে স্থানীয় থানা আছে সেখানে আপনাদেরকে দায়ের করতে হবে। আচ্ছা, আমরা এখন একটু দেখব যে এখান থেকে আমাদের রিটেন কি প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, রিটেন আমাদের কি প্রশ্ন আসতে পারে রিটেন পরীক্ষাতে সেটা আমি একটু দেখাবো। কারণ আপনারা জানেন যে বার কাউন্সিল পরীক্ষা কিন্তু আপনাকে টোটাল 3টা ধাপে কিন্তু পার হতে হবে। একটা হচ্ছে যে আপনাকে এমসিকিউ পরীক্ষায় পাশ করতে হবে, নাম্বার 2 হচ্ছে যে আপনাকে লিখিত পরীক্ষায় পাশ করতে হবে এবং নাম্বার 3 হচ্ছে যে আপনাকে কি করতে হবে? নাম্বার 3 হচ্ছে যে আপনাকে ভাইবা পরীক্ষাতে পাশ করতে হবে। তা দেখেন এই 3টা ধাপের যে কোনো একটা ধাপ যদি আপনি বাদ পড়েন তাহলে কিন্তু আপনি অ্যাডভোকেট শব্দটা আপনার নিজের নামের সাথে লাগাতে পারবেন না। তা সেক্ষেত্রে এমসিকিউ পরীক্ষা
যতটুকু আসলে কঠিন হয় তার থেকে রিটেন পরীক্ষাটা একটু বেশি কঠিন হয়। আর ভাইবাটা আসলে এটা কোনো কঠিন কোনো বিষয় না, ভাইবাতে মোটামুটি সবাই পাশ করে যায়, অল্প কিছু লোকজন হয়তো বা ভাইবাতে বাদ পড়ে। তাহলে আপনার মূল বিষয়টা হচ্ছে যে আপনাকে এমসিকিউ আর রিটেন পরীক্ষাতে পাশ করতে হবে। এখন এই এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন নেওয়ার সময় যদি আপনি রিটেন পরীক্ষার প্রিপারেশনটা একই সাথে নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে পরবর্তীতে এমসিকিউ পাশ করার পরে রিটেন পরীক্ষাতে কিন্তু আপনার একটু হলেও কী হবে, রিটেন পরীক্ষাতে আপনার একটু হলেও কিন্তু কাজে লাগবে এবং রিটেন পরীক্ষাটা আপনার কাছে সহজ লাগবে। এখন আমি আপনাদেরকে এমসিকিউ পরীক্ষার মধ্যে রিটেন পরীক্ষার প্রিপারেশন কেন নিতে বলতেছি, তার পিছনের মূল রিজনটা কি? তার পিছনের মূল রিজন হচ্ছে যে এমসিকিউ পরীক্ষার সময় আপনি যথেষ্ট একটা টাইম পান, কিন্তু দেখা যায় যে রিটেন পরীক্ষা সবসময়ই এমসিকিউ পরীক্ষার 1.5 থেকে 2 মাসের মধ্যে হয়ে যায়। তাই এই জন্য আপনাকে এমসিকিউ এবং রিটেন একই সাথে প্রিপারেশন নিতে হবে, একই সাথে। এবং আমরা বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আমরা পরবর্তী বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য আমরা কিন্তু একটা কম্বাইন কোর্সের আয়োজন করেছি। কম্বাইন তার মানে হচ্ছে যে এমসিকিউ এবং রিটেন একই সাথে আমরা পড়াবো, একই সাথে এমসিকিউর ক্লাস এবং রিটেনের ক্লাস একই সাথে চলবে। এবং মে মাসের 17 তারিখ থেকে আমাদের এই কোর্সটা শুরু হচ্ছে। এই কোর্স ফি আমরা ধার্য করেছি 18,000 টাকা এবং আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছি 15 তারিখ পর্যন্ত। তার মানে 15 তারিখের মধ্যে যদি কেউ ভর্তি হয় তাহলে সেই ক্ষেত্রে 3,000 টাকা ডিসকাউন্ট পাবে। পাশাপাশি যারা আপনারা আমাদের এই কম্বাইন্ড কোর্সে যুক্ত হবেন তাদের জন্য কিন্তু আমাদের বোনাফাইড ল একাডেমির যত ম্যাটেরিয়ালস আছে সব কিন্তু আপনারা ফ্রিতে পাবেন। আমাদের 4,000 টাকার মতো ম্যাটেরিয়ালস আছে। 4,000 টাকা বলতেছি তার মানে হচ্ছে যে আমরা এটা বাজারে 4,000 টাকা দিয়ে সেল করি। আমাদের এমসিকিউর লেকচার শিট আছে, আমাদের এমসিকিউর জন্য মডেল টেস্ট বই আছে এবং আমাদের রিটেনের জন্য কি আছে, রিটেনের জন্য স্পেশাল হ্যান্ড নোট আছে। তাহলে এই যে 4,000 টাকার যে ম্যাটেরিয়ালস, তারা এই 4,000 টাকার যে ম্যাটেরিয়ালস এইটা আপনারা কি পাবেন, এই কোর্সের সাথে সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এবং যদি কেউ এই ম্যাটেরিয়ালসগুলো আলাদা করে কিনে নিতে চায় তা সেটাও তারা কিন্তু কিনে নিতে পারবে। তা যাই হোক, আমি একটু আপনাদের এখন দেখাবো আমরা লিখিত পরীক্ষার প্রশ্ন, আমাদের এই জিআর মামলা থেকে লিখিত পরীক্ষার প্রশ্ন কি কি আসতে পারে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন যে প্রাথমিক তথ্য বিবরণী কি, কোন তথ্য প্রাথমিক তথ্য বিবরণী হিসেবে গ্রহণযোগ্য হবে, প্রাথমিক তথ্য বিবরণীর সাক্ষ্যগত মূল্য কি, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। আমি কিন্তু আমার লেকচারের মধ্যে এটা ক্লিয়ার করছি যে প্রাথমিক তথ্য বিবরণী কাকে বলে, কোন ধরনের তথ্য প্রাথমিক তথ্য বিবরণী হিসেবে গণ্য হবে। সাধারণত কি ফার্স্ট ইন পয়েন্ট অফ টাইম, তার মানে সময়ের দিক থেকে যে তথ্যটা এগিয়ে থাকবে সেই তথ্যটাকে আমরা প্রাথমিক তথ্য বিবরণী বলবো। আবার যদি প্রথম তথ্যটা যদি মিথ্যা হয়, ভুয়া হয়, ইনকমপ্লিট হয়, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় তথ্যটাও কি হতে পারে, এফআইআর হিসেবে গণ্য হতে পারে। এগুলো কিন্তু আমি বলে দিছি। প্রাথমিক তথ্য বিবরণীর সাক্ষ্যগত মূল্য আছে কিনা, এই প্রশ্নের উত্তর হচ্ছে যে প্রাথমিক তথ্য বিবরণীর কোনো সাক্ষ্যগত মূল্য নাই। তবে আদালত ন্যায় বিচারের স্বার্থে প্রাথমিক তথ্য বিবরণীটাকেও আমলে নেবেন। কিন্তু যদি আমরা এক কথাই বলতে চাই প্রাথমিক তথ্য বিবরণীর কোনো সাক্ষ্যগত মূল্য আছে কিনা, তাহলে সহজ উত্তর হচ্ছে যে প্রাথমিক তথ্য বিবরণীর কোনো সাক্ষ্যগত মূল্য নাই। আচ্ছা, আমরা চলে যাচ্ছি এখন ম্যাজিস্ট্রেট আদালতের ট্রায়াল প্রসিডিউর এবং দায়রা আদালতের ট্রায়াল প্রসিডিউর আমরা চলে যাচ্ছি। ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি। দেখেন ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি শুরু হয়েছে 241-এর ক থেকে 241-এর ক থেকে 250 পর্যন্ত ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি। মূলত 241-এর ক থেকে 245 পর্যন্ত আমাদেরকে এখানে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি যদি প্রশ্ন আসে তাহলে আমাদেরকে লিখতে হবে। তাহলে আপনাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি লিখো, এটা রিটেন পরীক্ষাতে থাকতে পারে। ঠিক আছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। দেখেন 241-এর কতে বলা হয়েছে যে হোয়েন অ্যাকিউজড শ্যাল বি ডিসচার্জড, আসামিকে কখন অব্যাহতি দেওয়া যাবে বা আসামিকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোন পদ্ধতি অবলম্বন করবে। 241-এর কতে বলা হয়েছে যে একটা মামলার সমস্ত নথিপত্র, এজার, এফআইআর, চার্জশিট বা নালিশি দরখাস্ত বা পিবিআই তদন্তের রিপোর্ট,
এইগুলোকে পর্যালোচনা করবে ম্যাজিস্ট্রেট প্রথমে। এইগুলো পর্যালোচনা করার পরে উভয় পক্ষের বক্তব্য শোনার পরে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যদি মনে হয় যে আসামির বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণে কোনো গ্রাউন্ড পাওয়া যাচ্ছে না, আসামির বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে এগুলো টোটালি গ্রাউন্ডলেস, কোনো ধরনের কোনো গ্রাউন্ড পাওয়া যাচ্ছে না, অতএব রাষ্ট্রপক্ষের কাছে যে কাগজপত্র আছে সেই কাগজপত্র পর্যালোচনা করার পরে দেখা যাচ্ছে যে আসামির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা সম্পূর্ণ গ্রাউন্ডলেস, তার মানে প্রসিকিউশন কি করতে পারতেছে না, শক্তিশালী একটা মামলা গঠন করতে পারতেছে না। এরকম ক্ষেত্রে আদালত কি করবে, আসামিকে ডিসচার্জ করে দিবে, অব্যাহতি দিয়ে দিবে। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ডিসচার্জ দেওয়ার ক্ষেত্রে, অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আসামির কাছ থেকে কোনো ধরনের কোনো কাগজপত্র কিন্তু বিবেচনায় নেওয়া যাবে না। আসামির যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু এক্ষেত্রে পর্যালোচনা করার কোনো দরকার নাই। আসামি পক্ষের কাগজপত্র কিন্তু এক্ষেত্রে পর্যালোচনা করার কোনো দরকার নাই। শুধুমাত্র রাষ্ট্রপক্ষের যে কাগজপত্র সেগুলোর উপরে বেস করে আদালত আসামিকে ডিসচার্জ দিতে পারবে। এরপরে আমরা চলে যাব, দেখেন 242 ধারাতে বলছে কি, 242 ধারাতে বলতেছে যদি আসামিকে ডিসচার্জ না দেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে 242 ধারাতে কিন্তু আসামির বিরুদ্ধে কি করতে হবে, চার্জ গঠন করতে হবে। চার্জ গঠন বুঝতে পারছি কিনা? চার্জ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে 221 থেকে 240 ধারাতে। আমরা এই লেকচারের শেষ অংশে চার্জ নিয়ে আলোচনা করব। চার্জ সম্পর্কে কিন্তু 221 থেকে 240 পর্যন্ত আলোচনা করা হয়েছে এবং আমরা এই লেকচারের শেষে চার্জ নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব এবং সেখান থেকে এমসিকিউর কি কি প্রশ্ন আসতে পারে, লিখিত পরীক্ষার কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা একটু দেখব। দেখেন তাহলে 241-এর কথা বলতেছে যে আসামিকে যদি ডিসচার্জ দেওয়া যায় তাহলে তো ডিসচার্জ দিবে, আর যদি আসামিকে ডিসচার্জ না দেওয়া যায় তাহলে 242 ধারাতে চার্জ গঠন করা হবে। এই চার্জ গঠন করার পরে 243 ধারাতে হচ্ছে দোষ স্বীকার করার আসামিকে সুযোগ দেওয়া হবে এবং আসামি যদি দোষ স্বীকার করে তাহলে সেই দোষ স্বীকারোক্তির উপরে ভিত্তি করে আসামিকে দণ্ড দেওয়া যাবে। কিন্তু যদি আসামি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করে থাকে তাহলে সেই ক্ষেত্রে ট্রায়ালটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে। তার মানে আসামি যদি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করে তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র আসামির দোষ স্বীকারোক্তির উপরে ভিত্তি করে কিন্তু আসামিকে দণ্ড দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু ট্রায়ালটাকে আমাদেরকে কি করতে হবে, কন্টিনিউ করতে হবে। এরপরে 244 ধারাতে বলতেছে যদি আসামি দোষ স্বীকার না করে, যদি আসামি দোষ স্বীকার না করে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে উভয় পক্ষ সাক্ষ্য প্রমাণ নিয়ে আসবে। রাষ্ট্রপক্ষ বা বাদী পক্ষ তার সমর্থনে সাক্ষ্য প্রমাণ নিয়ে আসবে এবং আসামি পক্ষ কি করবে, তার সমর্থনে সাক্ষ্য প্রমাণ নিয়ে আসবে। বুঝতে পারছি? এরপরে 245-এ বলতেছে যে যদি মামলাটা প্রমাণিত হয় এবং মামলা প্রমাণ করার দায়িত্ব কার, একটা ক্রিমিনাল মামলা প্রমাণ করার দায়িত্ব হচ্ছে প্রসিকিউশন পক্ষের। ইট ইজ দ্য ডিউটি অফ দ্য প্রসিকিউশন টু প্রুভ দ্য কেস বিয়ন্ড এনি রিজনেবল ডাউট। এটা হচ্ছে রাষ্ট্রপক্ষের দায়িত্ব। রাষ্ট্রপক্ষকে সন্দেহাতীতভাবে মামলাটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। রাষ্ট্রপক্ষ যদি মামলা প্রমাণ করতে পারে তাহলে আসামিকে কনভিকশন দেওয়া হবে 245 ধারা অনুযায়ী। আর যদি রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণ করতে না পারে তাহলে আসামিকে কি করা হবে, আসামিকে হচ্ছে খালাস দেওয়া হবে, অ্যাকুইটাল দিয়ে দেওয়া হবে। তাহলে এই যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার প্রক্রিয়া আমরা পড়লাম, এখন একটু আমরা সংক্ষেপে সেশন কোর্ট তার মানে দায়রা আদালতের বিচার প্রক্রিয়াটা আমরা একটু দেখব। দেখেন ম্যাজিস্ট্রেট আদালতের বিচার প্রক্রিয়া এবং দায়রা আদালতের বিচার প্রক্রিয়া এই দুইটা কিন্তু একই ধরনের, কিন্তু দায়রা আদালতের বিচার প্রক্রিয়াটা একটু বড়। ম্যাজিস্ট্রেট আদালতের বিচার প্রক্রিয়ার তুলনায় দায়রা আদালতের বিচার প্রক্রিয়াটা কি, দায়রা আদালতের বিচার প্রক্রিয়াটা একটু বড়। দায়রা আদালতের বিচার প্রক্রিয়া 265 এ থেকে 265 কে পর্যন্ত আলোচনা করা হয়েছে। আমি সংক্ষেপে একটু বোঝাচ্ছি আপনাদেরকে। দেখেন 265 এতে বলা হয়েছে যে দায়রা আদালতে একজন পাবলিক প্রসিকিউটর থাকবে। 265 এতে বলা হয়েছে দায়রা আদালতে একজন পাবলিক প্রসিকিউটর থাকবে। 265 বিতে বলছে ওপেনিং কেস বাই প্রসিকিউশন। এই কেসটা ওপেন করবে কে, রাষ্ট্রপক্ষ ওপেন করবে এবং রাষ্ট্রপক্ষ কেস ওপেনিং এর সময় বলবে কি, যে ঘটনা বলবে এবং তার কাছে কি কি সাক্ষ্য প্রমাণ আছে এগুলো বলবে এবং সে বলবে যে অ্যাট দ্য টাইম অফ ট্রায়াল আমরা এগুলো প্রমাণ করব। তার মানে যখন মামলা প্রমাণের সময় আসবে তখন আমরা এগুলো প্রমাণ করব। ওপেনিং কেস বাই প্রসিকিউশন তার মানে মামলা যখন প্রসিকিউশন পক্ষ ওপেন করবে এই ক্ষেত্রে কিন্তু প্রসিকিউশন কোনো কিছু প্রমাণ করবে না। প্রসিকিউশন প্রমাণ করবে কখন, ট্রায়ালের সময়। এরপরে ডিফেন্স এসে কি করতে পারবে, 265 সি
ডিফেন্স এসে ডিসচার্জ পিটিশন দিতে পারবে এবং এই ডিসচার্জ দেওয়া বা না দেওয়াটা এটা আদালতের একটা বিবেচনামূলক ক্ষমতা। আদালত এই ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের কাগজপত্রের উপরে নির্ভর করবে। আসামির কোনো ডকুমেন্টস কিন্তু এক্ষেত্রে আদালত কি করবে না, আমলে নিবে না। তারপরে চলে যাব আমরা কোথায়, তারপরে আমরা চলে যাব হচ্ছে যে 265D, যেখানে চার্জ গঠনের কথা বলা হয়েছে যে আদালত তখন কি করবে, চার্জ গঠন করবে। যদি আসামিকে অব্যাহতি না দেওয়া হয় তখন আদালত কি করবে, চার্জ গঠন করবে। 265E এখানে দোষ স্বীকার করার একটা সুযোগ দিচ্ছে, যেমনটা আমরা দেখছিলাম ম্যাজিস্ট্রেট আদালতে। ম্যাজিস্ট্রেট আদালতে আমরা 243-এ দেখছিলাম, আর সেটাই আমরা দেখতেছি দায়রা আদালতে 265E। যদি আসামি দোষ স্বীকার করে ওইটার উপরে ভিত্তি করে দণ্ড, ঠিক একইভাবে যদি আসামি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করে থাকে তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র আসামির দোষ স্বীকারের উপরে ভিত্তি করে দণ্ড দেওয়া যাবে না, সেই ক্ষেত্রেও ট্রায়ালটাকে আমাদের কি করতে হবে, কন্টিনিউ করতে হবে। 265F ডেট ঠিক করতে হবে, তারিখ ঠিক করতে হবে। কিসের জন্য তারিখ ঠিক করতে হবে, সাক্ষ্য প্রমাণ সাবমিট করার জন্য তারিখ ঠিক করতে হবে। 265G সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হবে। আগে সাক্ষ্য প্রমাণ কারা সাবমিট করবে, রাষ্ট্রপক্ষ, প্রসিকিউশন সাক্ষ্য প্রমাণ দিবে। 265H যদি রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে 265H-এ অ্যাকুইটালের বিধান আছে, এবং রাষ্ট্রপক্ষ যদি মামলা প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে আসামির পক্ষ থেকে সাফাই সাক্ষী দেওয়ার আর কোনো দরকার নাই। আসামি পক্ষ থেকে সাফাই সাক্ষী দেওয়ার আর কোনো দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, কিন্তু যদি এমন হয় যে 265H-এ আসামিকে খালাস দেওয়া হলো না, তখন কিন্তু 265I-তে আসামি পক্ষ কি করবে, সাক্ষী দিবে, ঠিক আছে। আসামি পক্ষ তখন সাক্ষী সাবমিট করবে, এবং এরপরে 265J-তে বলতেছে আর্গুমেন্টের কথা, উভয় পক্ষ ল এবং ফ্যাক্টের উপরে আর্গুমেন্ট দিবে। 265K-তে এসে বলতেছে হয় অ্যাকুইটাল হবে আর না হলে হচ্ছে কনভিকশন হবে। তার মানে হয় দণ্ড নয় খালাস, ঠিক আছে। হয় অ্যাকুইটাল হবে অথবা কি হবে, খালাস হবে। আচ্ছা, মামলা যদি প্রমাণ হয় তাহলে হচ্ছে কি হবে, তাহলে হচ্ছে কনভিকশন, তার মানে দণ্ডাদেশ। আর মামলা যদি প্রমাণ না করতে পারে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হচ্ছে খালাস হয়ে যাবে। তাহলে এই দেখেন ম্যাজিস্ট্রেট আদালতের যে ট্রায়াল প্রসিডিউর এবং সেশন কোর্টের যে ট্রায়াল প্রসিডিউর, এখান থেকে আমাদের কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। আমি প্রথমে আপনাদেরকে কয়েকটা MCQ প্রশ্ন আমি আপনাদেরকে এখান থেকে দেখাবো। 241-এর ক ধারা অনুযায়ী মামলাটি যখন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়, ম্যাজিস্ট্রেট আদালত নিম্নের কোন বিষয়টি আমলে নিবে না। আমি আবারও বলতেছি, দেখেন 241-এর ক ধারা অনুযায়ী মামলাটি যখন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়, ম্যাজিস্ট্রেট আদালত নিম্নের কোন বিষয়টি আমলে নিবে না। অপশন ক, মামলার নথি ও দাখিলকৃত কাগজপত্র। অপশন খ, FIR। অপশন গ, চার্জশিট। অপশন ঘ হচ্ছে সাক্ষীর বক্তব্য। আপনারা চারটা অপশন এখানে দেখতে পাচ্ছেন, এবং চারটা অপশনের মধ্যে দেখেন আমি আমার আলোচনাতে কিন্তু বলছি যে মামলার নথি ও দাখিলকৃত কাগজপত্র কিন্তু আপনার অব্যাহতির ক্ষেত্রে আমলে নিতে হবে, FIRটা আমলে নিবে, চার্জশিট আমলে নিবে, সাক্ষীর বক্তব্য কিন্তু আমলে নিবে না। তার কারণ অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে সাক্ষীর বক্তব্যটা গুরুত্বপূর্ণ না, এটা হচ্ছে ট্রায়ালের বিষয়। তাহলে আমাদের এখানে এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে ঘ। আমি আপনাদেরকে আরও অসংখ্য প্রশ্ন দেখাতে পারতাম। আমাদের এই যে বোনাফাইডের যে MCQ লেকচার শিট আছে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, যে বোনাফাইডের যে MCQ লেকচার শিট, এই MCQর লেকচার শিটে কিন্তু অসংখ্য প্রশ্ন কিন্তু এভাবে দেওয়া আছে। প্রত্যেকটা টপিক আলোচনা করার পরে আমরা কিন্তু ওই টপিকের আলোকে কি কি ধরনের MCQ প্রশ্ন আসতে পারে এটা কিন্তু আমাদের লেকচার শিটে দিয়েছি। পাশাপাশি বিগত সালে কি কি প্রশ্ন এসেছে সেটাও কিন্তু আমরা আমাদের লেকচার শিটে দিয়ে দিছি, ঠিক আছে। তা আমাদের এই যে MCQ লেকচার শিট আছে, পাশাপাশি আমাদের মডেল টেস্ট একটা বই আছে যেখানে সর্বমোট 5000 MCQ প্রশ্ন আছে। এটা হচ্ছে নিজেকে যাচাই করার জন্য। আপনাদেরকে প্রথমে এই লেকচার শিটটা পড়তে হবে। এই লেকচার শিট পড়ার পরে তারপর হচ্ছে আপনারা কি করবেন, এই মডেল টেস্ট বইটা দিয়ে আপনারা নিজেকে যাচাই বাছাই করবেন। এখানে 20টা মতো সাবজেক্টিভ টেস্ট দেওয়া আছে এবং 30টা মডেল টেস্ট দেওয়া আছে নিজেকে যাচাই করার জন্য। কেউ যদি এই বইটা মানে মুখস্থ না করে 50 সেট কোশ্চেন আছে এখানে, এই 50 সেট কোশ্চেনে যদি সে নিজেকে যাচাই করে, তার মানে এই 5000 MCQ যদি সলভ করে যায়, ইনশাল্লাহ ফেল করাটা তার জন্য কঠিন হয়ে যাবে। ইনশাল্লাহ সে ফেল করবে না, ইনশাল্লাহ সে পাস করবে।
এমসিকিউর পরবর্তীতে আমাদের কাছে আছে রিটেনের লেকচার শিট। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে রিটেনের লেকচার শিট আছে। এই রিটেনের লেকচার শিট অনেক বেশি মানে সাজানো গোছানো, এবং এই রিটেনের লেকচার শিটে কিন্তু আমরা অনেক কিছু দিয়েছি। আমরা বিগত সালের বার কাউন্সিলের প্রশ্ন দিয়েছি, বিগত সালের জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রশ্ন দিয়েছি, এবং লিখিত পরীক্ষাতে আপনাদের প্রবলেমেটিক কোশ্চেন আসে বেশি, এই জন্য আমরা অসংখ্য প্রবলেমেটিক কোশ্চেন দিয়েছি, অসংখ্য প্রবলেমেটিক কোশ্চেন। যদি বলি পেনাল কোডের উপরে প্রায় 80টার উপরে প্রবলেমেটিক কোশ্চেন আছে আমাদের এই লিখিত শিটে। তারপরে সিআরপিসির উপরে কিন্তু প্রায় 60টার উপরে আছে, সিপিসিতে এরকম 50টা মতো আছে। তা প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিন্তু আমরা প্রবলেমেটিক কোশ্চেন দিয়েছি। তারপরে মুসাবিদা আসে, বর্তমানে ড্রাফটিং আসে, ড্রাফটিং দিয়েছি, ঠিক আছে। এবং এই জায়গায় আমরা কিন্তু উচ্চতর আদালতের যে নজির, উচ্চতর আদালতের যে সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কিন্তু আমরা আমাদের রিটেনের নোটে দিয়েছি। তা যারা আপনারা আমাদের এই কম্বাইন কোর্সে যুক্ত হবেন তারা তো আমাদের এই নোটগুলো ফ্রিতেই পাবেন। আর যদি কম্বাইন কোর্সে যুক্ত না হয় আপনারা নোট কিনে বা আমাদের লেকচার শিট বা আমাদের এই মডেল টেস্ট বই কিনে যদি বাসায় পড়াশোনা করতে চান সেটা করারও সুযোগ আছে। আপনারা আমাদেরকে ফোন দিয়ে অনলাইনে অর্ডার করলে আমরা এই বই নোটগুলো আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা, আমরা একটু দেখব যে আমাদের এই যে ম্যাজিস্ট্রেট কোর্টের ট্রায়াল প্রসিডিউর এবং সেশন কোর্টের ট্রায়াল প্রসিডিউর, এখান থেকে আমাদের লিখিত প্রশ্নের ধরন কেমন হতে পারে। আমি জাস্ট দুই একটা ডেমো দেখাচ্ছি, আর কিছুই না। লিখিত প্রশ্নের ধরন কেমন হতে পারে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখেন, এখান থেকে প্রশ্ন আসতে পারে খালাস ও অব্যাহতির মধ্যে পার্থক্য কি কি, ঠিক আছে। তারপরে প্রশ্ন আসতে পারে কি কি কারণে একজন আসামির বিরুদ্ধে চার্জ গঠন না করে তাকে অব্যাহতি দেওয়া যায়। আবার এখান থেকে প্রবলেমেটিক কোশ্চেনও এরকমভাবে আসতে পারে, কোনো আসামি যদি দাবি করে যে সে ঘটনার সময় ও তারিখে হাসপাতালে চিকিৎসাধীন ছিল এবং সে যদি হাসপাতালে চিকিৎসাধীন থাকার কোনো দলিল চার্জ গঠনের বিষয় শুনানির সময় দাখিল করে, তবে ওই দলিলের ভিত্তিতে কি আসামিকে অব্যাহতি দেওয়া যাবে। দেখেন, সহজ প্রশ্ন, খালাস ও অব্যাহতির মধ্যে পার্থক্য, সহজ প্রশ্ন। তারপরে কি কি কারণে একজন আসামির বিরুদ্ধে চার্জ গঠন না করে তাকে অব্যাহতি দেওয়া যাবে, এটাও আমি একটু আগে আলোচনা করলাম। এবং প্রবলেমেটিক কোশ্চেনটা যদি আপনারা খুব মনোযোগ সহকারে যদি পড়েন তাহলে আমার আলোচনার মধ্য থেকেই কিন্তু উত্তরটা কিন্তু চলে আসছে। দেখেন, কোনো আসামি যদি দাবি করে যে সে ঘটনার সময় ও তারিখে হাসপাতালে চিকিৎসাধীন ছিল এবং সে যদি হাসপাতালে চিকিৎসাধীন থাকার কোনো দলিল চার্জ গঠনের বিষয় শুনানির সময় দাখিল করে, তবে ওই দলিলের ভিত্তিতে কি আসামিকে অব্যাহতি দেওয়া যাবে। সহজ উত্তর, আসামিকে অব্যাহতি দেওয়া যাবে না। আমি আলোচনাতে বলেছিলাম যে যে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আসামি পক্ষের কাছ থেকে কোনো ডকুমেন্টস কিন্তু কি করা যাবে না, কোনো ডকুমেন্টস কিন্তু আমলে নেওয়া যাবে না। আচ্ছা, এখন আমরা চার্জ নিয়ে একটু আলোচনা করব। চার্জের বিষয়ে আমি বলেছিলাম আপনাদেরকে যে 221 থেকে 240 পর্যন্ত আমাদেরকে আলাদা করে একটু পড়তে হবে, নাহলে চার্জের বিষয়টা কিন্তু আমাদেরকে ভালো মতো মাথার মধ্যে ঢুকবে না, ঠিক আছে। তা চার্জের মাধ্যমে আমরা আজকে আমাদের লেকচারটা শেষ করব। চার্জ আলোচনা করার মাধ্যমে আমরা আজকের মতো আমাদের লেকচারটা শেষ করব। দেখেন, ম্যাজিস্ট্রেট কোর্টের ট্রায়াল প্রসিডিউর পড়ার সময় আমরা দেখছিলাম যে 242 ধারাতে চার্জ গঠন করে ম্যাজিস্ট্রেট আদালত, এবং দায়রা আদালতের ট্রায়াল প্রসিডিউর পড়ার সময় আমরা দেখছিলাম যে 265D-তে দায়রা আদালত কি করে, চার্জ গঠন করে। এখন এই চার্জের মধ্যে কি থাকবে কি থাকবে না, চার্জ পরিবর্তন করা যাবে কি না, কখন চার্জ পরিবর্তন করা যাবে, চার্জের মধ্যে ভুল থাকলে কি হবে, এই যে যাবতীয় যে বিষয়টা, এই বিষয়গুলো আমাদের আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধির 221 থেকে 240 পর্যন্ত। 221 থেকে 240-এর মধ্যে সবগুলো ধারা পড়ার দরকার নাই, যে ধারাগুলো পড়তে হবে, যে ধারাগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলোই আলোচনা করব, এবং আমি একই সাথে আপনাদেরকে এখান থেকে প্রশ্ন কেমন হতে পারে সেটারও দুই একটা ডেমো দেখাবো। তাহলে আমি আগে আলোচনাতে চলে যাই। 221 ধারাতে বলা হয়েছে কন্টেন্ট অফ দ্য চার্জের কথা। কন্টেন্ট অফ দ্য চার্জ মানে হচ্ছে যে চার্জের মধ্যে আসলে কি কি থাকবে। দেখেন, চার্জের মধ্যে প্রথমেই অপরাধ সম্পর্কে বর্ণনা থাকতে হবে, অপরাধ সম্পর্কে বর্ণনা থাকবে। তারপরে কোন আইনের কোন ধারা অনুযায়ী অপরাধটা সংঘটিত হয়েছে সেটাও চার্জের মধ্যে উল্লেখ থাকবে। অপরাধের একটা স্পেসিফিক নাম থাকবে, যদি স্পেসিফিক নাম না দেওয়া যায় তাহলে কাছাকাছি একটা নাম কি করতে হবে, দিতে হবে। চার্জের ভাষা হবে কি, আদালতের ভাষা অথবা ইংরেজি, এবং আদালত ধরে নিবে চার্জের মধ্যে
চার্জ গঠন করার ক্ষেত্রে যত ধরনের কন্ডিশন আছে সব কিছু কি করা হয়েছে, ফিল আপ করা হয়েছে। চার্জের মধ্যে প্রিভিয়াস কনভিকশন, তার মানে পূর্ববর্তী দণ্ডাদেশের ডেট, টাইম, প্লেস, এগুলো কি থাকবে, উল্লেখ থাকবে। এরপর আমরা চলে যাব 222 ধারাতে। 222 ধারাতে তিনটা বিষয়ের কথা বলা হয়েছে, টাইম, প্লেস এবং পার্সন। চার্জের মধ্যে এই তিনটা বিষয় উল্লেখ থাকতে হবে, টাইম, প্লেস, পার্সন। তার মানে হচ্ছে যে অপরাধটা কোন তারিখে সংঘটিত হয়েছে, ঠিক আছে, অপরাধটা কোন ব্যক্তি সংগঠন করেছে এবং অপরাধটা কোন স্থানে সংঘটিত হয়েছে, এই টাইম, প্লেস, পার্সন এটা চার্জের মধ্যে উল্লেখ থাকতে হবে। 223 ধারাতে চলে যাব। 223 ধারাতে বলতেছে যে 221 এবং 222 ধারা অনুযায়ী যদি আসামিকে বোঝানো না যায় যে আসামি কি অপরাধ করেছে, তখন আবার চার্জের মধ্যে ম্যানার উল্লেখ করতে হবে। ম্যানার মানে পদ্ধতি। আসামি বুঝতেছে না, ঠিক আছে, আসামি দেখা গেল যে মূর্খ, সে আইন জানে না, বা আসামি কোনোভাবে বুঝতে পারতেছে না যে সে আসলে কিভাবে অপরাধ সংগঠন করছে, তখন আসামিকে বোঝাতে হবে যে তুমি যে কাজটা করেছো সেটা তো প্রতারণার মধ্যে পড়ে, প্রতারণার ডেফিনেশন হচ্ছে এই, এবং তোমার কাজটা প্রতারণার মধ্যে পড়ে, তখন তাকে ম্যানার বোঝাতে হবে। তাহলে 221 এবং 222 দিয়ে যদি আসামিকে বোঝানো সম্ভব না হয় যে আসামি কি অপরাধ করছে, তখন 223 ধারা অনুযায়ী আসামিকে ম্যানার বোঝাতে হবে। চলে যাব আমরা 225 ধারাতে। চার্জের মধ্যে যদি ভুল থাকে এবং সেই ভুল যদি ন্যায় বিচারকে ব্যাহত না করে, তাহলে আর চার্জ পরিবর্তন করার কোনো দরকার নাই, ঠিক আছে। চার্জের মধ্যে ভুল থাকছে কিন্তু সেই ভুল আসামিকে ক্ষতিগ্রস্ত করে না, তাহলে আর চার্জ পরিবর্তন করার দরকার নাই। বুঝতে পারছি কিনা? চলে যাব 227 ধারায়। রায় পরিবর্তন করার পূর্বে যে কোনো সময় চার্জ পরিবর্তন করা যায়, ঠিক আছে। বাক্যটা ভুল হয়ে গেল, আমি আবারও নতুন করে বলতেছি। 227 ধারা বলতেছি আমি এখন। চলে যাব আমরা 227 ধারাতে। 227 ধারাতে বলতেছে রায় দেওয়ার পূর্বে যে কোনো সময় চার্জ পরিবর্তন করা যাবে, ঠিক আছে। এরপরে দেখেন আমরা চলে যাব হচ্ছে 233 থেকে আমরা পড়ব। 233 থেকে 239 পর্যন্ত। এখান থেকে লিখিত পরীক্ষায় বেশি প্রশ্ন আসে, চার্জের চ্যাপ্টার থেকে এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন কম আসে, চার্জের চ্যাপ্টার থেকে লিখিত পরীক্ষাতে প্রশ্ন বেশি আসে। তাহলে দেখেন এই যে চার্জের যে চ্যাপ্টার, সেখানে আমরা এখন পড়ব হচ্ছে 233 থেকে 239 পর্যন্ত। 233 ধারাতে বলা হয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা অপরাধের ক্ষেত্রে আলাদা আলাদা করে চার্জ গঠন করতে হবে এবং আলাদা আলাদা করে বিচার করতে হবে। আমি আবারও বলতেছি, 233 ধারাতে বলতেছে প্রত্যেকটা আলাদা আলাদা অপরাধের ক্ষেত্রে আলাদা আলাদা করে চার্জ গঠন করতে হবে এবং আলাদা আলাদা করে কি করতে হবে, বিচার করতে হবে। বাট এই যে প্রিন্সিপাল, এই যে নীতিটা বা এই যে রুলসটা, এটার একটা ব্যতিক্রম আছে। এবং ব্যতিক্রম কি? 234, 235, 236, 237, 239। তাহলে আমাদেরকে এখন ব্যতিক্রমগুলো দেখতে হবে। তার মানে আমাদেরকে এখন দেখতে হবে যে কখন একত্রে চার্জ গঠন করে একত্রে বিচার করা যায়। 234 বলবো আমরা। 233-এ যেটা দেখলাম সেটা হচ্ছে কি, যে প্রত্যেকটা আলাদা অপরাধের ক্ষেত্রে আলাদা করে চার্জ গঠন করতে হবে এবং আলাদা করে বিচার করতে হবে। তাহলে এইটার ব্যতিক্রম হিসেবে আমরা এখন দেখব হচ্ছে 234 ধারা। সেখানে বলা হয়েছে 1 বছরের মধ্যে যদি কেউ 3টা অপরাধ সংগঠন করে, এবং এই 3টা অপরাধ অবশ্যই একই প্রকৃতির অপরাধ হওয়া লাগবে, একই শাস্তিযোগ্য অপরাধ হওয়া লাগবে। তাহলে কেউ যদি 1 বছরের মধ্যে একই প্রকৃতির এবং একই শাস্তিযোগ্য অপরাধ 3টা করে, তাহলে সেই 3টা অপরাধ একত্রে চার্জ গঠন করে একত্রে বিচার করা যাবে। এরপর আমরা চলে যাব 235 ধারাতে। 235 ধারাতে 3টা সাবসেকশন আছে। এখান থেকে কিন্তু প্রবলেমেটিক কোশ্চেন আসে। আমি বলতেছি আবারও, দেখেন 235-এর থেকে কিন্তু প্রবলেমেটিক কোশ্চেন আসে। 235-এর সাবসেকশন 1, সেখানে বলছে সেম ট্রানজ্যাকশনে যতগুলো অপরাধ সংঘটিত হবে প্রত্যেকটা অপরাধের আলাদা করে চার্জ গঠন করে একত্রে বিচার করতে হবে। সেম ট্রানজ্যাকশনে যতগুলো অপরাধ সংগঠন হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। রহিম নামের একজন ব্যক্তি, সে কি করলো, পাশের বাসার এক মহিলার সাথে ব্যভিচার করার উদ্দেশ্যে দরজা ভাঙলো এবং ব্যভিচার করলো। রহিমের উদ্দেশ্য কি ছিল? রহিমের উদ্দেশ্য ছিল যে রহিম ব্যভিচার করবে, তাই তো, ব্যভিচার করবে, এটাই রহিমের উদ্দেশ্য ছিল। তাই এই ব্যভিচার করতে গিয়ে রহিম কি করছে, দরজা ভাঙছে এবং ব্যভিচার করছে। তার মানে সেম ট্রানজ্যাকশন, তার মানে একটা কাজ করতে গিয়ে, ব্যভিচার করতে গিয়ে 2টা অপরাধ সংগঠন করছে। দরজা ভাঙা সেটাও একটা অপরাধ, ব্যভিচার করা সেটাও একটা অপরাধ। তাহলে 2টা চার্জ গঠন করতে হবে এখানে আমাদেরকে, 2টা আলাদা করে চার্জ গঠন করতে হবে, বিচার হবে একত্রে একসাথে। দেখেন 235-এর সাবসেকশন 2তে বলতেছে
একটা ঘটনা যদি পেনাল কোডের একাধিক ধারা কাভার করে, ঠিক আছে, মনে করেন আপনি কাউকে লাঠি দিয়ে বাড়ি মারলেন, তাহলে সেখানে তো আপনি ক্রিমিনাল ফোর্সের অপরাধ করছেন, আবার অ্যাট দ্য সেম টাইম আপনি সেখানে কি করছেন, সিম্পল হার্টের অপরাধ করলেন, তাহলে এই ক্ষেত্রে পেনাল কোডের দুইটা ধারা কাভার করছে, তাহলে দুইটার অধীনেই আলাদা করে কি করতে হবে, চার্জ গঠন করতে হবে এবং একত্রে কি করতে হবে, বিচার করতে হবে। 235-এর সাবসেকশন 3 সেখানে এসে বলতেছে কি, দুইটা আলাদা অপরাধ যদি একত্রিত করি ভিন্ন আর একটা অপরাধ হয়ে যায়। যেমন একজন ব্যক্তি দস্যুতা করতে গেল, দস্যুতা করতে গিয়ে সে আবার আঘাতও করলো, দস্যুতা একটা অপরাধ, আঘাত আর একটা অপরাধ, কিন্তু পেনাল কোডের 394 ধারাতে আর একটা শাস্তি আছে, দস্যুতা করতে গিয়ে আঘাতের শাস্তি। তাহলে দেখেন, দস্যুতা করলাম এটা একটা অপরাধ, আঘাত করলাম এটা একটা অপরাধ, এবং দস্যুতা করতে গিয়ে আঘাতের শাস্তিও বলা আছে পেনাল কোডের কত ধারাতে, 394 ধারাতে, তাহলে সেটাও কিন্তু আর একটা অপরাধ। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনার দস্যুতার অধীনে চার্জ গঠন করতে হবে, আঘাতের অধীনে চার্জ গঠন করতে হবে, দস্যুতা করতে গিয়ে আঘাত করছে সেটার অধীনেও চার্জ গঠন করতে হবে, এবং বিচার আবার হবে একত্রে। বিচার কি হবে, বিচার একত্রে হবে। 236 ধারাতে বলতেছে যে আদালত যদি বুঝতে না পারে আসামি কি অপরাধ করছে, আসামি কি চুরি করছে নাকি অপরাধমূলক আত্মসাৎ করছে নাকি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করছে, এক্ষেত্রে আদালত চাইলে যে কোনো একটার অধীনে চার্জ গঠন করতে পারে, আবার কি করতে পারে আদালত একত্রেও চার্জ গঠন করতে পারে। চুরি, অপরাধমূলক আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ সবগুলোর অধীনেই আদালত কি করতে পারবে, চার্জ গঠন করতে পারবে। আমরা চলে যাব 237 ধারাতে। 237 ধারাতে বলতেছে যে আসামির বিরুদ্ধে যে অপরাধের জন্য চার্জ গঠন করা হয়েছে, যে অপরাধের অধীনে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে, সাক্ষ্য প্রমাণ দ্বারা দেখা গেল যে আসামি ভিন্ন অপরাধ সংগঠন করেছে, তখন আসামিকে শাস্তি দিব কোন ধারা অনুযায়ী, শাস্তি দিতে হবে সাক্ষ্য প্রমাণ দ্বারা যেটা প্রমাণিত হয়েছে। মনে করেন আসামি করছে চুরি, আপনি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করছেন কি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গে, এখন সাক্ষ্য প্রমাণ দ্বারা কি হলো, প্রমাণিত হলো যে চুরি করছে, তাহলে আপনি কোনটাতে চার্জ গঠন করছিলেন সেটা ইম্পর্টেন্ট বিষয় না, চুরির অধীনেই তাকে কি করা লাগবে, শাস্তি দেওয়া লাগবে। বুঝতে পারছি কিনা? এরপর চলে যাব 239 ধারা। 239 ধারাতে মূল বিষয়টা কি, যে একত্রে একাধিক ব্যক্তির চার্জ গঠন, একত্রে একাধিক ব্যক্তির চার্জ গঠন। বুঝতে পারছি কিনা? যে চুরি করছে এবং চুরি করার জন্য যে সহায়তা করছে, একসাথে যে ব্যক্তিরা ষড়যন্ত্র করেছে তাদেরকে একত্রে চার্জ গঠন করে একত্রে বিচার করতে হবে। গ্যাং রেপ, গ্যাং মার্ডার, ডাকাতি, রবারি, এইগুলোতে যখন একাধিক ব্যক্তি একত্রে অপরাধ সংগঠন করে তখন সেই ব্যক্তিদেরকে কি করতে হবে, একত্রে চার্জ গঠন করে একত্রে বিচার করতে হবে। পেনাল কোডের 34 ধারা, 149 ধারা অনুযায়ী যাদের কমন ইন্টেনশন এবং কমন অবজেক্ট রয়েছে তাদেরকে একত্রে চার্জ গঠন করে কি করতে হবে, একত্রে বিচার করতে হবে। দেখেন, এই চার্জের চ্যাপ্টার থেকে এমসিকিউর প্রশ্ন অত বেশি আসে না, এখান থেকে লিখিত পরীক্ষার প্রশ্ন আসে। তা আমি আপনাদেরকে এখন এই চার্জের চ্যাপ্টার থেকে কিছু লিখিত প্রশ্ন আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, এখান থেকে প্রশ্ন আসতে পারে, চার্জ বলতে কি বুঝো, একটি ফৌজদারি মামলায় চার্জ গঠনের উদ্দেশ্য কি, একটি চার্জে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে, প্রত্যেক স্বতন্ত্র অপরাধের জন্য পৃথকভাবে চার্জ আনতে হবে এবং প্রত্যেক চার্জের জন্য পৃথকভাবে বিচার করতে হবে, এই বিধির ব্যতিক্রমগুলি আলোচনা করো। ঠিক আছে, দেখেন আমি কিন্তু আলোচনার মধ্যে কিন্তু এগুলো বলে দিয়েছি। 233 ধারা সেখানে বলছে প্রত্যেকটা স্বতন্ত্র অপরাধের জন্য স্বতন্ত্রভাবে চার্জ গঠন করে স্বতন্ত্রভাবে বিচার করতে হবে। আর এটার ব্যতিক্রম কোনটা, 234 থেকে 239 পর্যন্ত যা পড়লাম এগুলো কিন্তু এটার ব্যতিক্রম। আচ্ছা, এখান থেকে কিন্তু আরও প্রশ্ন আসতে পারে নানাভাবে, আমি আপনাদেরকে প্রশ্নগুলো বলতেছি। দেখেন, কখন একজন ব্যক্তির বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ একই বিচারে সম্পন্ন করা যায়। তারপরে প্রশ্ন আসতে পারে একজন ব্যক্তি কখন একটি অপরাধে অভিযুক্ত হয়ে স্বতন্ত্র অপরাধে দণ্ডিত হতে পারে যদিও তার বিরুদ্ধে সেই অপরাধের অভিযোগ গঠন করা হয়নি। তারপরে প্রশ্ন আসতে পারে ফৌজদারি মামলায় কোন কোন ব্যক্তিদের যুক্তভাবে অভিযুক্ত করা যায়। এই যে 239 ধারা বললাম, 239 ধারা অনুযায়ী ফৌজদারি মামলায় কোন কোন ব্যক্তিদেরকে যুক্তভাবে অভিযুক্ত করা যায় সেটা তো 239 ধারাতে বলা আছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে। আমি জাস্ট একটা প্রবলেমেটিক কোশ্চেনের স্যাম্পল দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য, কিন্তু যখন আমরা আমাদের এই মূল ক্লাস করব আমাদের তখন কিন্তু আমরা একসাথে এত লম্বা টপিক আলোচনা করব না। আমরা প্রত্যেক ক্লাসের জন্য আমাদের সিলেক্টেড টপিক থাকবে, সেই সিলেক্টেড টপিকের উপরে যেইগুলো যে প্রশ্নগুলো আসার মতো সেগুলোই আমরা আলোচনা করব।
যেগুলো আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু আমরা কি করব, ভালোভাবে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। তাহলে আমি আপনাদেরকে একটা প্রবলেমেটিক কোশ্চেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। সেটা হচ্ছে যে রহিম নামের একজন ব্যক্তি, ঠিক আছে, সে খোদাবক্স নামের একজন ব্যক্তিকে হত্যা করছে, এই অপরাধে তার বিচার হচ্ছে। পরবর্তীতে দেখা গেল যে রহিম যেই ব্যক্তিকে হত্যা করছে তার নাম খোদাবক্স না, তার নাম হচ্ছে কি, মৃধাবক্স। তার মানে রহিম আসলে হত্যা করছে মৃধাবক্সকে, কিন্তু রহিমের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে কি, খোদাবক্সকে হত্যা করার জন্য। তাহলে এক্ষেত্রে চার্জে ভুল আছে। তাহলে এই ভুলটা সংশোধন করার দরকার আছে কিনা দেখেন। আমি কিন্তু আলোচনার সময় 225 ধারা আপনাদেরকে বলেছিলাম। 225 ধারাতে কিন্তু যেটা বলেছে সেটা হচ্ছে কি, যে চার্জের মধ্যে যদি ভুল থাকে এবং এই ভুল যদি আসামিকে ক্ষতিগ্রস্ত না করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের চার্জ পরিবর্তন করার কোনো দরকার নাই। রহিম খোদাবক্সকেই হত্যা করুক আর মৃধাবক্সকেই হত্যা করুক, রহিমের শাস্তি তো আর বাড়তিছে আর কমতিছে না, তাই কিনা? তাহলে দেখেন আমরা কিন্তু আজকে আলোচনা করলাম অনেক লম্বা একটা টপিক, এবং এক ক্লাসের মধ্যে কিন্তু অনেকগুলো টপিক কভার হয়ে গেছে। আমরা মূলত একটা ফৌজদারি মামলার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা করার চেষ্টা করেছি, এবং এই ফৌজদারি মামলার শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করতে গিয়ে আমরা যে টপিকগুলো আলোচনা করলাম সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে একটু দেখাচ্ছি। দেখেন, আমরা সিআর কেস আলোচনা করেছি, আমরা জিআর কেস আলোচনা করেছি, আমরা আলোচনা করেছি হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টের ট্রায়াল প্রসিডিউর, আমরা আলোচনা করলাম হচ্ছে যে সেশন কোর্টের ট্রায়াল প্রসিডিউর, এবং আমরা একই সাথে চার্জ গঠন সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছি। এবং এই আলোচনার পাশাপাশি আমি আপনাদেরকে কিছু ডেমো কোশ্চেন এমসিকিউ আকারে কেমনভাবে প্রশ্ন আসতে পারে সেটা দেখিয়েছি, আবার লিখিত পরীক্ষায় কেমনভাবে প্রশ্ন আসতে পারে সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তা আমি আমার এই আজকের বক্তব্য শেষ করার পূর্বে আমি আপনাদেরকে আমাদের বোনাফাইড ল একাডেমির অফারটা একটু বলে দিতে চাচ্ছি, যে আমরা বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আমরা একটা কম্বাইন্ড কোর্সের আয়োজন করেছি। যারা আপনারা সামনে বার কাউন্সিল পরীক্ষা দিবেন, সম্ভবত এই বছরের ডিসেম্বর মাসে আর একটা বার কাউন্সিল পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। কোনো কারণে যদি ডিসেম্বর মাসে না হয়, তাহলে ধরেন যে ফেব্রুয়ারি মার্চ এর মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাবে। তা যারা আপনারা পরবর্তী বার কাউন্সিল পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের একটা কম্বাইন্ড কোর্স আমরা আয়োজন করেছি, যেখানে এমসিকিউ এবং রিটেন একই সাথে পড়ানো হবে। কারণ এমসিকিউর পরে কিন্তু রিটেনের জন্য সময়টা কম থাকে, এই জন্য আমরা এই কোর্সের আয়োজন করেছি, যাতে করে আপনার এমসিকিউ পড়ার সময় রিটেনের 50% পড়া যেন কাভার হয়। এমসিকিউ পড়ার সময় রিটেনের 50% পড়া যেন আপনার কাভার হয়। এবং এই কোর্সের সাথে কিন্তু আমরা আমাদের যত ম্যাটেরিয়ালস আছে সবই কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব। এই কোর্সের কোর্স ফি হচ্ছে 18,000 টাকা, এবং আমরা একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা রাখছি। সেটা হচ্ছে যে যদি আপনারা 15ই মের মধ্যে ভর্তি হন, আমাদের এই ক্লাস শুরু হবে হচ্ছে 17ই মে, আমাদের কোর্সের ক্লাস শুরু হবে 17ই মে। আপনারা যদি 15ই মের মধ্যে ভর্তি হন তাহলে আপনারা 3,000 টাকা ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ 15,000 টাকার মধ্যে ভর্তি হতে পারবেন। অর্থাৎ আপনি 15,000 টাকার মধ্যে এমসিকিউ এবং রিটেন উভয় ক্লাসই করতে পারবেন। আপনার এমসিকিউর কোর্স এবং রিটেনের কোর্স কমপ্লিট হয়ে যাবে এই 15,000 টাকার মধ্যে, এবং একই সাথে আমাদের যে এমসিকিউ লেকচার শিট দেখতে পাচ্ছেন, স্পেশাল লেকচার শিট, যেখান থেকে কিন্তু এই বছর অনেক কমন আসছে, প্রায় 80টার উপরে প্রশ্ন কমন আসছে, ঠিক আছে। এবং আমাদের এই যে মডেল টেস্ট বই, এই এমসিকিউ লেকচার শিট এবং মডেল টেস্ট বই, এই দুইটা যদি আমি একসাথে বলি তাহলে এবছর কিন্তু 90+ কমন আসছে আমাদের, ঠিক আছে। আচ্ছা, এবং পাশাপাশি আমাদের যে রিটেনের নোট আছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আপনারা সবাই ফ্রিতে পাবেন। এবং যদি কেউ কোর্সে ভর্তি না হয়, আমাদের এই ম্যাটেরিয়ালস যদি আপনারা আলাদা করে কিনতে চান সেটা কেনারও সুযোগ আছে। আমাদের এই যে ভিডিওর ক্যাপশনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।